বেঙ্গল এখন সব জায়গায় বিরিয়ানি 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 বিরিয়ানি। তোমার মাথায় কবে থেকে এই জিনিসটা আসলো যে বিরিয়ানি নিয়েই ব্যবসা করবো? এই মুহূর্তে বেঙ্গলে 3 ধরনের বিরিয়ানি চলছে। সব বিরিয়ানিতে ফুড কালার ইউজ হয়? এটা হচ্ছে হাজি বিরিয়ানি, শুধু আতরের আর গোলাপ জলের গন্ধ, 80-90 টাকা যাদের রেট থাকে। আরেকটা হচ্ছে টিটাগড়ের বিরিয়ানি, যেটাকে ব্লগাররা ব্যারাকপুর বিরিয়ানি বলে ফেমাস করেছে। আরেকটা হচ্ছে কলকাতা বিরিয়ানি, 70-80 টাকার বিরিয়ানিতে খুব ইউজ হয়। এটা নাকি মারাত্মক ক্ষতি, মানে ইন ফিউচার তোমার ক্যান্সার কনফার্ম। কোনো দোকানদারই বলবে না যে আমি ফুড কালার ইউজ করি, বাজে কথা। যদি বলে সে মিথ্যা কথা বলছে। বিরিয়ানির শহর ব্যারাকপুরকে বলা হয়, এটাতে তুমি কি মানো? বিরিয়ানি শহর তুমি বলতে পারো হায়দ্রাবাদ। অনেকের মটন ঝুড়ে ঝুড়ে পড়ে যায়, রাইস নিয়ে খেলছে, এগুলো নিয়ে তোমার কোনো সময় চিন্তা ভাবনা আছে? লোকেদের খিল্লি করে ফুচকা ব্লগার, যা তা বলে পেট পিছনে। আর ফুড ব্লগাররাও বলে, যারা ফুড ব্লগার হচ্ছে এরা অ্যাকচুয়ালি খাওয়ার সম্বন্ধে ম্যাক্সিমাম ব্লগার তো বোঝেই। উজ্জ্বলদার বিরিয়ানি ফুড ব্লগারের জন্য ভাইরাল, আমেরিকান দাদার বিরিয়ানি ফুড ব্লগারের জন্য ভাইরাল, বাচ্চার বিরিয়ানি ফুড ব্লগারের জন্য ভাইরাল। ওকে, মানে এগুলো সবই একই ধরনের বিরিয়ানি, তাই তো? মানে এরা ফুড ব্লগার না হলে এরা কিচ্ছু না। এরা নিজেরাও বলে, আমি কি বলবো, এরা নিজেরা বলে। হাই গাইস, আমি সুমন আর পডকাস্ট বালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন পডকাস্ট নিয়ে চলে এসেছি, কিন্তু আজকে আমাদের পডকাস্টটা এমন একটা বিষয়ের উপর হতে চলেছে যেটা তোমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছ। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই কমন একটা খাবার, সেটা হলো বিরিয়ানি। এর আগেও আমরা বিরিয়ানি নিয়ে পডকাস্ট করেছি, তোমরা সেটাকে অনেক ভালোবাসা দিয়েছো। আজকে আবারও সেই বিরিয়ানি নিয়ে আরেকটা পডকাস্ট হচ্ছে, যেখানে আজকে আমাদের বিরিয়ানির গেস্ট হিসাবে ডেকে নিয়েছি আকরামস বিরিয়ানির ওনার আকরাম ঘোষীকে। আর আজকের এই পডকাস্টটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, কিভাবে বিরিয়ানিতে নানান ধরনের ফুড কালার এবং আজিনামোটো দিয়ে আমাদের শরীরগুলোকে ক্ষতি করা হচ্ছে। অনেক বড় বড় বিরিয়ানি ব্র্যান্ড গুলো আছে যারা এইসব জিনিসগুলো ইউজ করছে। আজকের এই ভিডিওটাতে শুধু বিরিয়ানি রিলেটেড নয়, তোমরা অনেক কিছু জানতে পারবে। তোমাদের লাইফস্টাইল গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য, কিভাবে প্রতিটা বিজনেসম্যান তার বিজনেস গুলোকে গ্রোথ করতে পারবে। এই ধরনের আরো অনেক কিছু ইনফরমেশন থাকবে তোমাদের জন্য, যেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবে এবং এনজয় করবে। সো ওয়েলকাম আকরাম ঘোষী অন পডকাস্ট ওয়ালা। কেমন আছো দাদা? খুব ভালো। ওকে, সো ঘোষী, এটা আমাদের এই ঘোষ টাইটেলের কাছাকাছি মনে হচ্ছে না? এই টাইটেলটা কিভাবে হলো? তোমাদের ঘোষটা হচ্ছে হিন্দু ধর্মের যারা ঘোষ টাইটেল তারা গোয়ালা হয়, আমাদের ঘোষী হচ্ছে মুসলিম কমিউনিটি যারা ঘোষী তারাও গোয়ালা, একই। ওকে, তোমাদের ব্যারাকপুরে আমাদের অনেক রিলেটিভ থাকে। আমাদের ব্যারাকপুরেই তোমাদের রিলেটিভ? ওকে, তা ব্যারাকপুরে যখন রিলেটিভ থাকে, ব্যারাকপুরে কেন বিজনেস শুরু করোনি? ব্যারাকপুরের লোকেদের পছন্দটা জানতে হবে, যেখানে ব্যবসা করতে হবে সেখানকার লোকের পছন্দটাকে বুঝতে হবে। এখানকার লোকের পছন্দটা হচ্ছে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, যেটা কি টিটাগড়ের বিরিয়ানি। ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি মানে বিরিয়ানির আবার কত ধরনের ধরন হয়? বিরিয়ানি এই মুহূর্তে বেঙ্গলে 3 ধরনের বিরিয়ানি চলছে। 3 ধরনের? একটা হচ্ছে বিহার থেকে এসে যারা ব্যবসা করছে, গয়া জেলা থেকে, একটা নির্দিষ্ট জেলা আছে গয়া, ওখান থেকে কিছু লোক এসে এখানে ব্যবসা করছে। তাদের বিরিয়ানিটার নামটা শুরু হয় হাজি বিরিয়ানি, কোনো বড় একটা ব্র্যান্ডের নাম কপি করে বিরিয়ানি। হাজি বিরিয়ানি ম্যাক্সিমাম ধরে না, শুধু আতরের আর এর গন্ধ, গোলাপ জলের গন্ধ। ওই ক্যাটাগরি একটা বিরিয়ানি আছে যেটা পুরো রাজ্য জুড়ে হচ্ছে, 80-90 টাকা যাদের রেট থাকে। আরেকটা হচ্ছে টিটাগড়ের বিরিয়ানি, যেটাকে ব্লগাররা ব্যারাকপুর বিরিয়ানি বলে ফেমাস করেছে। আসলে ওটা টিটাগড়ের বিরিয়ানি, যেটা তোমাদের ব্যারাকপুরে পাওয়া যায়, এখানকার লোক পছন্দ করে। আরেকটা হচ্ছে কলকাতা বিরিয়ানি, যেটা আমাদের কলকাতার অনেক আগের থেকে চলে আসছে। সিরাজ আছে, আমিনিয়া আছে, আরো বড় বড় ব্র্যান্ডরা আছে ওই। ওকে, তা এত কটা বিরিয়ানি, এত বিরিয়ানি, ওয়েস্ট বেঙ্গল এখন সব জায়গায় বিরিয়ানি 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 বিরিয়ানি, সেখানে তোমার মাথায় কবে থেকে এই জিনিসটা আসলো যে বিরিয়ানি নিয়ে ব্যবসা করব? আমার মাথায় জিনিসটা এলো বলতে, আমি আগে এক জায়গায় কাজ করতাম, সেখান থেকে ছেড়ে আমি আর ডেভিড বলে একজন ছিল পার্টনার আমার, সে ওখানে ম্যানেজার ছিল, আমি ক্যাশিয়ার ছিলাম। তো আমরা দুজন ওখান থেকে ছেড়ে কাবাবের ব্যবসা করি প্রথম। কাবাব মানে 2 বন্ধু মিলে কাবাবের দোকান দিয়েছি। কাবাবের দোকান দিয়েছি। তো কাবাবের দোকান দেওয়াতে প্রথমবার যখন লকডাউন লাগলো, 6 মাসের জন্য সবকিছু বন্ধ হয়ে গেছিলো। ও বাড়ি চলে গেছিলো, আমি ওইদিকে যাও করে কাটাচ্ছিলাম, খুব খারাপ সময়। তো তারপরে 6 মাস পরে যখন লকডাউন খোলার পরে আমরা ওই কাবাবটাই চালাই। কিন্তু আমাদের লকডাউনের আগে যে সেলটা ছিল 10-12 হাজার টাকা পার ডে সেল, তাতে আমাদের পার ডে 2-3 হাজার টাকা করে একজনে বেঁচে যেত সব কিছু দিয়ে। কিন্তু লকডাউন হয়ে যাওয়ার পরে সেই সেলটা নেমে যায় 2,000 টাকা, 2,500 টাকা, 3,000 টাকা। যেহেতু লকডাউনের পর মানুষের কাছে টাকা পয়সা অত ছিল না যে খাবে সেরকম ভাবে, এই সমস্যাটা ছিল। তখন আমরা 49-এ চিকেন বিরিয়ানি স্টার্ট করি। ওকে,
মানে প্রথমে তোমাদের দোকানে বিরিয়ানি পাওয়া যেত না? আর সেটা 25শে ডিসেম্বর থেকে। ওকে। তো প্রথম দিন আমরা কাবাবটাও বিক্রি করি, আর তার সাথে 5 কিলো চালের 40 প্লেটের একটা বিরিয়ানি হাঁড়ি লাগে। তো আমাদের কাবাবের যারা কাস্টমার ছিল তারা ওই বিরিয়ানিও নিয়ে নেয়। প্রথমে তাদেরকে টেস্ট করানো হয় যে দেখুন, খেয়ে দেখুন, তারপরে নেবে। অল্প রাইস দিয়ে তখন তারা ভালো লেগেছে, তারা নিয়েছে, 2 প্যাকেট 3 প্যাকেট করে শেষ হয়ে যায়। তারপরে 26 তারিখ সকালবেলায় 1 হাঁড়ি বিরিয়ানি 40 প্লেট, বিকেলবেলায় 1 হাঁড়ি বিরিয়ানি 80 প্লেট। তারপরের দিন প্রথম বেলাতে মানে সকালবেলা 80 প্লেট, বিকেলবেলা 80 প্লেট, 160 প্লেট। এই করতে করতে আমাদের 31স্টে আমরা 12 হাঁড়ি বিরিয়ানি আইডিয়া লাগা, যেমন 12 হাঁড়ি বিরিয়ানি সেল হতে পারে, মানে 80 প্লেটের 12, সেটা হয়ে দাঁড়ায় 80 × 11, মানে 11 হাঁড়ি বিরিয়ানি বিক্রি হয় 80 প্লেট, মানে 880 প্লেট আমরা বিক্রি করতে পারি। এবং ওটা টু বি কন্টিনিউ থাকে, 8 হাঁড়ি 9 হাঁড়ি 10 হাঁড়ি এরকম। ওকে, তার মানে 31শে তারিখে যে সেলটা হয়েছিল তারপরে সবারই মুখে হাসি চলে এসেছিল যে এবার আমরা পারবো কিছু করতে, বিরিয়ানি নিয়ে বিশেষ করে। ওকে, আচ্ছা, বিরিয়ানির রান্না করা এটারও তো একটা ফর্মুলা, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে দাদা বৌদি বলো, ডিবাপি বলো, অনেক বড় বড় আর্সেনাল, অনেক বড় বড় ব্র্যান্ড আছে। তাদের রাঁধুনিদের কোনো সময় সেরকম ভাবে আমরা ফুড ব্লগাররাও সেরকম ভাবে দেখাতে পারে না অনেক সময়, কারণ রাঁধুনিরা তাদের কাছে সিক্রেট ব্যাপার একটা, যে এই আমার রাঁধুনি মানে আমার রাঁধুনি সবকিছু। তা তোমাদের বিরিয়ানি কে করতো রান্না, কিভাবে? আমাদের বিরিয়ানি যে রান্না করতো, যখন 49-এ বিরিয়ানি রান্না হয় তখন যে রান্না করতো ওর নাম হচ্ছে বাবাইদা। ওকে, আমার সাথে খুব ভালো সম্পর্ক, এখনো সম্পর্ক আছে। ও খুব বড় লেভেলের শেফ, ঠিক আছে, বড় বাজারে কাজ শিখেছে অনেক বড় বড় ওস্তাদদের কাছে। কিন্তু ও বিরিয়ানির অনেক কিছু বোঝে, বলতে পারো অনেক কিছুই বোঝে, মানে কতটা কম কস্টিংয়ে বিরিয়ানি বানানো যায় ও জানে। বাট সেটা দোকানের ক্ষেত্রে, কিন্তু যখন ও পার্সোনাল কাজ করে ওর ক্যাটারিংয়ের কাজে, তখন কিন্তু ও কিন্তু পুরো কোয়ালিটি মেনটেন করে কাজ করে। তো ওর কাছ থেকে কিছুটা জানা হয়েছে, তারপরে নিজেও অনেক এদিক ওদিক জানা হয়েছে, তারপর হয়েছে আর কি। ওকে, তারপরে এখন তো তোমারই বিরিয়ানি, তুমি এখন মানে সেফ নাকি? না, আমি এখনো তোমার আলাদা সেফ? আমি কিছুটা নলেজ আছে যে কি মশলা যাবে না, সেই নলেজটাতে সেই রেসিপিতে কাজ হয়। ওকে, তারপরে আক্রমস কোথা থেকে আসলো? আক্রমস বিরিয়ানি ওয়েস্ট বেঙ্গলে এখন অনেকেই চেনে, যাকে সবাই বলে যে আর্সেনালের থেকেও বেস্ট বিরিয়ানি নাকি আক্রমস বিরিয়ানি। কিভাবে? না, এরকম কোনো ব্যাপার। আমারটা আলাদা, ওটা আলাদা, সম্পূর্ণ আলাদা। কিভাবে শুরু? আমি ওই বিরিয়ানির ফ্যান বলতে পারবো। আক্রমস বিরিয়ানি কিভাবে শুরু? আক্রম বিরিয়ানির ফ্যান কিভাবে শুরু বলতে, আমার যে ফুটপাতের দোকানটা যেখান থেকে আমি শুরু করি ব্যবসা, ওকে, আমি এই ব্যবসা হয়তো আসতাম না। আমার ওই ফুটপাতের পেছনে হচ্ছে বাড়ি, যেটা 7 কাঠা জায়গার উপরে তৈরি মানে আছে। তা আমাদের অ্যাকচুয়াল ব্যবসা হচ্ছে, আমরা যেহেতু ঘোষী কমিউনিটি, যেটা আমি আগে বললাম, আমাদের ব্যবসা হচ্ছে দুধের ব্যবসা, ঠিক আছে, আমরা হচ্ছে গোয়ালা। তো আমার ওই ব্যবসা করারই টেন্ডেন্সি ছিল। আজকে আমি এই জায়গাটা আসতাম না, আমি দুধেই বিক্রি করতাম, কিন্তু আমার বাড়ির লোক আমাকে করতে দেয়নি, আমার ফ্যামিলি আমাকে করতে দেয়নি, যে তুমি এখানে কিছু করতে পারবে না, তুমি বাইরে কিছু দেখে নাও। আমি বাইরে কোথায় যাবো, ঘরের সামনেই ফুটপাত দিয়ে শুরু করি। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর এই আক্রামস, যেটা এখন তোমরা বল ছোটখাটো একটা ব্র্যান্ড বলতো, এটা থাকতো না যদি ডেভিড না ছাড়তো। ডেভিড আমার পার্টনার ছিল, তখন আমার দোকানের নাম ছিল ডেভিড ফাস্টফুড। ডেভিডটা ছেড়ে দেওয়াতে তখন আমি নিজের নামে শুরু করি। ওকে, মানে প্রথমে বাড়ির থেকেও সাপোর্টে ছিল না? না, এখনো সাপোর্ট। এখনো সাপোর্ট না, এখনো কোনো সাপোর্ট নেই। এখনো আমি আলাদাই থাকি, ফ্যামিলিতে থাকি, এখনো নিজেই করছি। ওকে, মানে ফ্যামিলির লোক এখনো ভাবে যে চাকরিটাই বেস্ট ছিল? চাকরি বেস্ট বলতে আমাদের ফ্যামিলিগত সমস্যা আছে, ওগুলো বলা যাবে না। মানে যেটা সবাই বলে তাহলে, যে বাঙালিরা বিশেষ করে যে ব্যবসা করতে পারে না, তাহলে সেটা কি ফ্যামিলিগত কারণেই চলে আসে নাকি বাঙালিদের? ব্যবসা করতে পারে না এরকম কোনো ব্যাপার না, বাঙালিরা পারে না কেন? আগে 200-250 বছর আগে বড় বাইরে যত দোকানপাট বলছিল সব বাঙালিদেরই ছিল। ওকে, কিছু বোকামোর জন্য এরা হারিয়ে ফেলেছে, অনেক রকম বোকামো আছে। যেমন বলতে পারো, এখনকার দিনে আমাদের যে ইয়াং জেনারেশন, যাদের মস্তিষ্কটা পুরো চালায় হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রি বা টলিউড ইন্ডাস্ট্রি, যেটা দেখায় মানুষ সেটাই করে। অল্প বয়সে প্রেম করো, ভালোবাসা করো, তার জন্য মেয়ের জন্য পাগল হয়ে যাও, এইসব দিকেই চলে আছে। সেই ক্যাটাগরি যদি ফিল্ম যদি বেরোয়, তখন লোকে একটু ওইদিকে যাবে। বাড়ির থেকে সেই গাইডেন্স যদি পায় যে ব্যবসা সহজ না, ঠিক আছে, কিন্তু পারা যায়, করা যায়, খেটে যেতে হবে। আমার অলরেডি 5 বছর হয়ে গেছে, আমি মনে করি আরও 5 বছর টাইম লাগবে। আর যত দিন যাবে তত বেশি খাটতে হবে, অল্প খাটনিতে কোনোই বড় সফলতা হয় না। ওকে, 5 বছর আগে যখন শুরু করেছিলে তখন হয়তো তুমি বললে 5 কিলো চাল দিয়ে শুরু করেছে, এখন আক্রমসে পার ডে কত কিলো চালের বিরিয়ানি বেরোয়? সব কটা ব্রাঞ্চ মিলে অনেকটাই যায়, বাট সব কটা ব্রাঞ্চে তো হিসাব ধরা যায় না, এক একটা ব্রাঞ্চ এক এক রকম যায়। ওকে, তোমার বিজনেসের ক্ষেত্রে মার্কেটিংটা কতটা ম্যাটার করে? মারাত্মক।
কেমন ভাবে সাজিয়েছো নিজের মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে? মার্কেটিং বলতে মার্কেটিং সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে কোয়ালিটি মেনটেন করে খাবার বিক্রি করা, এবং মার্কেটিংটা মানুষের মুখে মুখে ছড়িয়ে দেওয়া, মানে একটা মানুষ প্রশংসা করবে তোমার জন্য, ওই জিনিসটা করতে হবে। মার্কেটিং মানে শুধু ফুড ব্লগিং দিয়ে হবে না। ফুড ব্লগিংয়ে সব ফুড ব্লগার সত্যতা বলে না। ওকে, বাট ফুড ব্লগাররা আসার পর তো অনেক অনেক বিজনেসের গ্রোথ হয়েছে, বন্ধ হয়েছে। যারা ফুড ব্লগিং দেখে এই লাইনে নামছে তারা হচ্ছে সবথেকে বড় বোকা। যদি ফুড ব্লগিং মানে এই লাইনটা যদি সেরকমই লাইন হতো, তাহলে যেটা সুরিতা আছে, যাকে বলা বিরিয়ানি জগতের কিং, হ্যাঁ সুজিত শাহ, উনিও দোকান করেছিলেন, উনি কিন্তু দোকানটা ছাড়াতে পারেনি। আরও অনেকে আছে, মধ্যমগ্রামে একজন আছে ফুড পিপল বলে, উনিও দোকান করেছিলেন বাসন্তী পোলাও এই সেই করে, উনিও লাস্ট ওরা ছেড়ে ছুড়ে আবার ব্লগিংয়ে চলে এসছে। এই লাইনটা অনেক কঠিন, আগে তো এই লাইনটা জানতে হবে। যে কোনো ইন্ডাস্ট্রিতে বিজনেস করতে গেলে যদি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি বিজনেস থাকে তাহলে তো খুবই ভালো, তুমি হাত ধরে শিখে নেবে। যদি না থাকে তাহলে সেই ইন্ডাস্ট্রিতে 2-3 বছর 4 বছর কাজ শিখতে হবে, পুরো ভেতরে ঢুকে পুরো প্রপার জানতে হবে, তারপর তোমাকে শুরু করতে হবে, তাহলেই ঠিক। মানে কোনো ফুড ব্লগার যদি আক্রমণ বিরিয়ানিতে যায় ভিডিও করতে, তার কি মানে পারমিশন হবে না নাকি? না না, এরকম কোনো ব্যাপার না, সে করতে পারে। কিন্তু আমি সবকটা ফুড ব্লগারকে একটাই কথা বলি, অন ক্যামেরা অফ ক্যামেরা যা রিভিউ দেবে পারফেক্ট দেবে, কোনো ভুলভাল রিভিউ দেবে না। মানে তোমাকে বাড়িয়ে বলতে হবে যে হেভি ভালো হয়েছে, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। তোমার ভালো হয়েছে, তোমার বিজনেসের ক্ষেত্রে ফুড ব্লগাররা ইমপ্যাক্ট ফেলেছে কোনো সময়? হ্যাঁ অবশ্যই। এমন হয়েছে যে কোনো কাউন্টারে হয়তো দিনে 100 প্যাকেট বিরিয়ানি বিক্রি হচ্ছে, সেখানে ফুড ব্লগার আসার পর 500 হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার হয়েছে? হ্যাঁ হয়েছে, আবার সেই সেলটা কমেও গেছে, কারণ মানুষ যতদিন দেখে ততদিন নেয়, তারপরে আবার নতুন কোনো দোকান হলে সেখানে চলে যায়। মানে একটা টাইম অবধি হাইপটা মেনটেন হচ্ছে, তারপরে গিয়ে আবার ডাউন। এই ক্ষেত্রে লসটা প্রচুর পরিমাণে হয়ে যায় তখন গিয়ে। লস হয় না। ওকে, মার্কেটে এত বড় বড় ব্র্যান্ড, আর্সেনাল আছে, দাদা বৌদি, ডিবাপি, আরো অনেক ব্র্যান্ড আছে, আমিনিয়া থেকে শুরু করে বড় বড় ব্র্যান্ড আছে। সেখানে তুমি যখন বিরিয়ানির ব্যবসাতে এত বড় ভাবে জিনিসটাকে নিয়ে নেবেছো, তোমার কোনো জায়গায় মনের এক কোণাতে ভয় লাগেনি যে আজকে এত বড় বড় ব্র্যান্ডের সামনে আমারটা টিকবে তো, আমার ব্র্যান্ডটা? এরা যারা শুরু করেছে এদের যদি ব্যাকগ্রাউন্ডটা দেখো, এরা খুব ছোট থেকেই শুরু করেছে, ঠিক আছে, কিন্তু এদেরকে অনেক টাইম দিতে হয়েছে, এটা কেউ দেখে না। এরা ভাবে যে যারা নতুন যারা নাম, আমারই অনেক ফ্র্যাঞ্চাইজি নেয়, ঠিক আছে, তারা ভাবে যে আমরা মোটামুটি 1 বছরের মধ্যে পুরো টাকা তুলে দেবো, আমরা 1 বছরের মধ্যে এইসব বড় বড় ব্র্যান্ডের কম্পিটিশন দেবো। এটা কত সহজ না। এরা মার্কেটে কেউ 50 বছর আছে, কেউ 20 বছর আছে, কেউ 25 বছর আছে, এরকম এরা স্ট্রাগল করছে এবং কন্টিনিউ ওটা ধরে রেখেছে। মার্কেটে টিকে থাকাটা হচ্ছে মেন লড়াই। বিজনেসে শুধু কামানোটা ব্যাপার না, বিজনেস করতে নেমেছে মানে প্রফিটও করবে, লসও করবে। লসটাকে প্রফিট দিয়ে তুলে নেবে। লস হয়েছে বলে মাথা ধরে বসে গেলাম, এর কোনো সলিউশন নেই, ব্যবসা বন্ধ করলাম, ওই জিনিসটা নেই, টিকে থাকতে হবে। ওকে, তুমি একটু আগে আমরা মার্কেটিং এর কথা বলছিলাম, এখনকার দিনে ম্যাক্সিমাম জিনিসটা অনলাইনে হয়ে গেছে। আমরা খাবারও অনলাইন দিয়ে অর্ডার করছি, আমরা কোনো কিছু এখন কেবিল লাইনও বন্ধ হয়ে গিয়ে এখন নেটফ্লিক্স অনেক কিছু বেরিয়ে গেছে। সেক্ষেত্রে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই জিনিসগুলোকে গুরুত্ব তুমি দিয়ে জিনিসটাকে মানে তোমার বিজনেসটাকে গ্রো করার পেছনে এই জিনিসগুলোকে গুরুত্ব দিয়েছো কোনো সময়? আগে দিতাম না, এখন দিতে হচ্ছে। ওকে, এখন আলাদা করে আলাদা টিম তৈরি করে সেট আপ করে জিনিসগুলোকে। আগে অনলাইনের সাথে কাজই করতাম না, কারণ অনলাইনে যেটা সমস্যা হচ্ছে, ওরা প্রায় 27% 30% কমিশন নেয়। ওকে, তোমার কাস্টমারটাই ওদের কাছে চলে যাচ্ছে, তোমার কাস্টমারটা তোমার থাকবে না। এবার ওদের কাছে যখন কাস্টমার চলে যাবে, ওরা তখন ওদের স্ক্রিনে দেখাবে যে আকরাম বিরিয়ানিটা আজকে তুমি নিচ্ছ, তুমি অন্য কোনো বিরিয়ানি দোকান ট্রাই করো, ঠিক আছে। ওরাও তো মার্কেটিং হিসাবে টাকা নেয়, ওরাও কোনো একটা দোকান থেকে ধরো টাকা নিয়ে সেই দোকানটাকে প্রমোট করে আগে সেই দোকানটাকে দেখাবে, ঠিক আছে। আর আগামী দিনে পুরোটাই অনলাইন হয়ে যাচ্ছে বলে অনলাইনে কাজ করতে হচ্ছে। কারণ আমি নিজে বলছি, আমার সবকটা দোকানই তো রেন্টে আছে, তো যাদের থেকে দোকানে রেন্টে নিলাম, এদের চিন্তা ভাবনাটা যে আমার একটা দোকান আছে রোড সাইডে, দোকানটার ভাড়া তো 15,000 টাকা হচ্ছে, তার মেন্টালিটি এটার ভাড়া 30,000 টাকা, নিচে দেবো না। আর যাবে তো যাবে কোথায়, কটাই তো দোকান আছে। সব মালিক পক্ষ মিলে একটা ঠিক করে নেয়। যেমন কেষ্টপুর আছে, কেষ্টপুরে কোনো বাজার নেই, আমার নিজের দোকান আছে বলছি, কেষ্টপুরে কোনো বাজার নেই, মার্কেট নেই, ওকে, কিন্তু কোনো দোকানদার দোকানে রেট কমায় না। কেন এই জিনিসটা হয় কেন? ওটা মেন্টালিটি, রেট কমাবে না। একটা দোকান কিনেছে 60 লাখ টাকা, দোকানে ভাড়া নিচ্ছে 90,000 টাকা, মানে ওর যে ভাড়াটা 90,000 টাকা করে ভাড়া, মানে ওর 5 থেকে 6 বছর টাকাটা উঠে যাবে যে টাকাটা দিয়েও কিনেছে। তো একদিক দিয়ে অনলাইন হয় খুব ভালো, কারণ এই দোকানদারদের যে মেন্টালিটিটা না, যে অতিরিক্ত ভাড়া নিয়ে করা, এটা কমসে কম বন্ধ হবে। আগামী দিনে হয়তো একটা মানুষ
কোথাও একটা কিচেন নিল সস্তার জায়গায়, সেখান থেকে অনলাইনে সোল্ড আউট করলো। মানে ভালো জায়গাতেই যে দোকান হতে হবে এর কোনো মানে হবে না। এটা খুব ভালো জিনিস অনলাইনে। ওকে, আচ্ছা এবার আমরা আসি হলো একটা কন্ট্রোভার্সি কোয়েশ্চেনে, সেটা হলো যে তোমার বিজনেসে অনেক যেহেতু তোমার একটা ফ্র্যাঞ্চাইজি মডেল তুমি শুরু করে দিয়েছো, আমাদের সোদপুরে বলো বা আরো এক জায়গায় তোমার ব্রাঞ্চ ছিল, সেই জায়গাতেও ব্রাঞ্চগুলো বন্ধ হয়ে যায় ভবিষ্যতে, সেগুলো কেন হচ্ছে? শোভায়ের দোকানটা বন্ধ হচ্ছে, ওদের যে মেন্টালিটিটা ছিল যে আমরা ব্যবসা করতে নেমেছি, ওকে, এই লাইনটা খুব ক্রিটিক্যাল লাইন। মানে সাপ্লায়ার আর স্টাফরা তো এই লাইনটাকে খুব ভালো করে বুঝেছে। আমি যতটা না ভালো করে বুঝেছি, তারা আমার থেকেও বেশি ভালো বুঝেছে। আমি তো পার ডে শিখছি। তো ওরা যে মেন্টালিটি নিয়ে নেমেছিল যে আমরা একটা টাইম অবধি ব্যবসাটা করবো, মার্কেটিং করে সেলটা তুলে নেবো, যেটা পুজোতে ওরা করলো। পুজোতে ওদের 15 লাখ টাকা সেল ছিল। ওকে, কিন্তু এই 15 লাখ টাকা সেল করতে গিয়ে যে জিনিসগুলো লেগেছে, র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে মাংস থেকে চাল থেকে সমস্ত কিছু ওরা বাকিতে তোলে। আমারই সাপ্লায়াররা, আমার যাদের সাথে আমি কাজ করছি এদের থেকে কাজ করো, এরা ভালো কোয়ালিটির মাল দেয়, তো এটা নেয়। নিয়ে এবার এরা কি করলো, পুরো 15 লাখ টাকা সেল প্রায় করলো, করে এবার দোকান বন্ধ। তো সাপ্লায়ারদের পুরো টাকা ছোট, স্টাফদের পেমেন্ট দেয়নি, আমারও অনেক টাকা গেছে টুকটাক। লাস্ট মিনিটে কিছু সাপ্লায়ারকে আমি অল্প করে টাকা দিয়েছিলাম, যাদেরকে আমি গ্যারেন্টার হয়েছিলাম যে দাও আমি আছি, আর যাদের আমি ছিলাম না তাদের তো পুরো টাকা চোট হয়ে গেছে। এটা ওই সময় সবাই জানে। হ্যাঁ, সোদপুরটা যেটা হয়েছে, সোদপুর যে ছেলেটা নিয়েছিল শুভজিৎ বলে, ও খুব ভালো ছিল, বয়সটা খুবই কম, 25 বছর বয়স। কিন্তু ও ব্যবসায়ী মেন্টালিটি ছিল না। ওর মেন্টালিটি হচ্ছে মানে ইনস্ট্যান্ট আমি ফল পাবো, আর ইনস্ট্যান্ট ফল পাওয়া যায় না। আর জায়গা নির্বাচনটাও পুরো ভুল করেছিল। কারণ সোদপুরে যে জায়গাটায় দোকান ছিল ঠিক তার পাশে একটা গাড়ির শোরুম আছে, পুরোনো গাড়ি। ও যেই ব্রোকারের থ্রুতে জায়গাটা নিয়েছিল, ও বলেছিল যে এই দোকানের সামনে যে গাড়িগুলো আছে এগুলো উঠে যাবে, এই তো এই মাসেই 30 তারিখ লাস্ট, আর 15 দিন থাকবে তার উঠে যাবে। ওকে বোকা বানিয়ে দোকানটা ধরে দেয়। অটোমেটিক আমাদের দোকানের সামনে দুনিয়ার গাড়ি ফাড়ি থাকে। আর ওই সাইডটা, পানিহাটির ওই সাইডটা হয়ে গেছে পুরো অফ সাইড, ওখানে হাঁটু অব্দি জল হয়, বর্ষাকালে 3 মাস হাঁটু অব্দি জল, ওই দিকটায় গঙ্গার পাড়। এই সমস্যাগুলো ছিল, যেখানে ওটা লাস্টে ছাড়তে হলো। এর জন্য মানে যারা ভবিষ্যতেও নিচ্ছে তোমার ফ্র্যাঞ্চাইজি গুলো, তাদের মনে হতো তাহলে এই ক্ষেত্রে কোশ্চেন গুলো আসতে পারে যে হ্যাঁ, তারা কোশ্চেন করছে। তো আমার বর্ধমান যে ফ্র্যাঞ্চাইজি আছে, ওকে, ওর একজন ওনার আছে মিস্টার সুদীপ, ওর খুব এই লাইনটায় মানে আমাকে নিয়ে অনেক রকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মানে পেছনে ফেলার চেষ্টা করা আর কি। কারণ ওদের ব্রাঞ্চটা অনেক বড়, তো ওদের একটা চিন্তা ভাবনা যদি একে ব্যাকিংয়ে নেওয়া যায়, ব্যাক করা যায়। তাই ওকেও ক্লিয়ার বলেছি এই ব্যাপার। আমি বলে ফোন নাম্বার দিয়ে দেবো, তাদের তুমি কথা বলো না। ওকে, এতটা বুক ঠুকে তুমি বলতে পারো তোমার ব্যাপারে? হ্যাঁ, বলতে পারি, কারণ আমি রাস্তাঘাটে চলাফেরা করি, আমাকে তো ভুলভাল কাজ করে চলাফেরা করতে পারবো না আগামী দিনে। মানে ভবিষ্যতে কিন্তু এটা থেকে একটা শিক্ষা অর্জন করলাম যে ইন ফিউচার যারা ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে, এখন যারা নিচ্ছে, যে তুমি ভাই স্টাফের অ্যাডভান্স পেমেন্ট আগে করে দাও, তুমি সাপ্লায়ার থেকে মাল নেবে, সেই সাপ্লায়ারদের নাম্বার আমাকে দাও, তাদেরকে ফোন করে বলছি তুমি কোয়ালিটি মাল দেবে কিন্তু ক্যাশ টাকায় কাজ করবে। কারণ যদি তোমার টাকা চোট হয় তার জন্য আমি কোনো রকমভাবে দায়ী নই। অনেকে বলে তোমার ব্র্যান্ডে ছিল, তোমাকে দেখে দিয়েছি, আমাকে দেখে দিতে হবে না। তুমি যার সাথে কাজ করছো, যে টাকা পয়সা লেনদেন করছে, তাকে দেখে দাও, কিন্তু ক্যাশ টাকায় কাজ করো। মানে এই অ্যাডভান্স দেওয়ার ব্যাপারে এগুলো ওই ফ্র্যাঞ্চাইজি গুলো চলে যাওয়ার পর, আগে তো ফ্র্যাঞ্চাইজি ফিসই নিতাম না, যারা ফিস থাকে ওটাও নিতাম না, এমনি দিতাম। এখন ফিস নিচ্ছি। এখন তোমার ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে কিভাবে নিতে পারবে কেউ? এখন তো কন্ট্যাক্ট করলে, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওই কন্ট্যাক্ট নাম্বারে অনেকেই আছে নিচ্ছে, অনেকে কথা বলছে, চিন্তা ভাবনা করে দেখছে। ওকে, মানে আগে কোনো ফ্র্যাঞ্চাইজি মডেল, মানে তুমি যখন ব্যবসাতে নেমেছিলে বেসিক্যালি ফ্র্যাঞ্চাইজি বিজনেস এই মুহূর্তে ইন্ডিয়া যেটা চলছে, এটা হচ্ছে একটা অনেক বড় স্ক্যাম বিজনেস বলতে পারো। এটা একটা অনেক বড় স্ক্যাম। মানে এদের যেটা চিন্তা, কিছু কিছু নাম আছে আমি বলবো না, তাদের চিন্তা ভাবনা কি, যে প্রথমে যখন তুমি আমার ফ্র্যাঞ্চাইজি নেবে, পুরো সেট আপটা আমাকে দিয়ে করাতে হবে, হাঁড়ি বাসন ফাসন সব কিছু আমার থেকে কিনতে হবে। দিল্লির একটা ব্র্যান্ড আছে ফ্র্যাঞ্চাইজি দেয় আমাদের মোগলাই কুইজনে, তার যে ফ্র্যাঞ্চাইজিস ব্যাপারটা, যে আমার থেকে পুরো সেট আপটা করাতে হবে, ওরাই সেট আপেই পয়সা কামিয়ে নেয়। ইন্টেরিয়ার কাজ আমাকে দিয়ে করাতে হবে, হাঁড়ি আমার থেকে কিনতে হবে, ফ্রিজ আমার থেকে কিনতে হবে, 20,000 টাকার ফ্রিজ 40,000 টাকা বিল বানিয়ে দিল, 10 টাকার স্পুন 20 টাকা বিল বানিয়ে দিল, এরকম করে আর কি। এরা একবারেই একটা টাকা কামিয়ে নেয় একটা মানুষের থেকে। আর কোনো জায়গা, কোন জায়গাটায় পার্টিকুলারলি বিজনেস আছে সেরকম কোনো জায়গায় এদের চুজ নেই, যেখানে বলে সেখানেই খুলে দেবে। যদি বলে আমি একটা গ্রামের মধ্যে ফ্র্যাঞ্চাইজি বলে, হ্যাঁ নিয়ে নাও, 50-60 লাখ টাকা আমাকে দাও, আমি দোকান খুলে দিচ্ছি। তারপরে তুমি ডুবলে না কি হলো, ওর কোনো যায় আসে। ফ্র্যাঞ্চাইজি বিজনেস এত ডেঞ্জারাস, হ্যাঁ এত ডেঞ্জারাস, ওখানে খুব সাবধানে নামতে হবে।
কাজ মানে প্রপার কথা বললাম তো, সে কতটা টাইম দেয়। অনেক ক্ষেত্রে যারা নিচ্ছে তারা দেখে যে যারা দিল্লিতে বসে কাজ করছে তারাই হয়তো হেভি কিছু, আর যারা দিল্লিতে বসে কাজ করছে না, যারা তাদের সাথে ঘুরে বেড়াচ্ছে তারা বেকার, লোকালদের উপর খরচাটা কমে যায়। আচ্ছা, তোমাকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে তোমার মতে দাদা বৌদি, ডিবাপি, আর্সেনাল আর আক্রমস বিরিয়ানির মধ্যে কোনটা বেস্ট, তুমি কি বলবে? ডিবাপির মাটনের কোয়ালিটি দারুণ, নো ডাউট। ও খুব ভালো কোয়ালিটির মাটন ইউজ করে, যেহেতু ওর নিজস্ব ব্যবসা আছে। রাইসের কোয়ালিটি এই দিকটা আমার ভালো লাগে না। ব্যারাকপুর বিরিয়ানির যে রাইস, পেঁয়াজের রস দিয়ে যে তৈরি করে রাইস বিরিয়ানি, ওটা আমার মোটেই ভালো লাগে না। ওটা খেতে গেলে চাটনি দিয়েই খেতে হয়, ওই গ্রিন চাটনি ছাড়া খাওয়া যাবে না। আমি তোকে বলেছি, আমি খেয়েছি তো, ওই গ্রিন চাটনি ছাড়া খাওয়াই যাবে না। আর প্রপার যদি রাইসের কোয়ালিটি বলতে হবে, বিরিয়ানির অ্যারোমা, সেটা আমাদের পার্ক সার্কাসের যে ফেমাস রেস্তোরাঁ আছে 7 পয়েন্টে, তার রাইসের কোয়ালিটি সব থেকে বেস্ট। মাটনের কোয়ালিটি ওর অতটা বেটার না, বাট রাইসটা প্রপার বিরিয়ানি। আর এদিককার দাদা বৌদি ডিবাপির, বিশেষ করে ব্যারাকপুরের দাদা বৌদির যে মাটন আর ডিবাপির যে মাটন, ওটা খুবই ভালো। সোদপুর দাদা বৌদি মাটন আমার ভালো না, আমার ভালো লাগে। ওকে, আর আক্রমসের কি খাসিয়াত আছে? আমার মাটনটা ভালো, এটাই বলবো। রাইসটা কিছুটা কলকাতার টপ রেস্টুরেন্টের সাথে মেলে, কিছুটা রেসিপিতে, কিছুটা। সেটাই। ওকে, তোমার এত বিজি শিডিউল থাকে, এত কিছু থাকে, সেক্ষেত্রে যে প্রতিটা ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে তো তোমার ভিজিট করা সবসময় সম্ভব হয় না। এই জিনিসগুলো কিভাবে মেনটেন করো তুমি? না, আমি নিজে ভিজিট করি। আর যারা কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করেন তাদেরকে ওয়ার্নিং দিয়ে 1 বার 2 বার 3 বার 4 বার ইদানিং একটা ব্রাঞ্চকে ওয়ার্নিং দিচ্ছে, তারা শুনছে না, তাদের নিজে ইচ্ছে মতো করছে। তো কতদিন রাখবে তার কোনো ঠিক, মানে আমি রাখবো তার কোনো ঠিক নেই, যে কোনো মুহূর্তে অফ করে দিতে পারি। ওকে, মেন জিনিসটা তোমার হাতেই থাকে যে কোন ব্রাঞ্চ চলবে কতক্ষণ, সেটা তুমি একমাত্র বলতে পারবে। ঠিক আছে, যতদিন কোয়ালিটি মেনটেন করছে ততদিন। মেন তোমার কাছে কোয়ালিটি মেনটেনটাই দাঁড়িয়ে যায়, তাই তো? কাস্টমারকে ধরে রাখাটা হচ্ছে মেন, কারণ আগামী দিনে কম্পিটিশন বাড়বে, অনেক বাড়বে। টিকে থাকবে কারা? যারা কোয়ালিটি আছে। বাকিরা আসবে যাবে, আসবে যাবে, আসা যাওয়াটা থাকবে। একটা মানুষ দোকান বন্ধ করে পরের জন্য এসে বলছে আমি চালিয়ে দেবো, চালাতে পারবে না, ও চালাতে পারবে না যদি ওর কোয়ালিটি না থাকে। কারণ এই বিজনেসের ক্ষেত্রে সৎ থাকাটা হচ্ছে মেন, তোমাকে সৎ থাকতে হবে। আর সেই সৎটাই তুমি বেশি দিন থাকতে পারবে না। প্রথমে এই বিজনেসে যারা নতুন, তারা যখন নামবে, প্রথমে তাদেরকে ঠকাবে হচ্ছে স্টাফ, তারপরে ঠকাবে হচ্ছে সাপ্লায়ার। স্টাফরা নিজেদের মতন করে একটা সেট আপ করবে, যে যার অকাত হচ্ছে 300 টাকার পার ডে রোজের কারিগর, সে বলে আমি 700-800 টাকার রোজে কাজ করি। তুমি হয়তো নিয়ে নিলে যে অমুক বড় ব্রাঞ্চে কাজ করতো, অমুক বড় রেস্তোরাঁতে কাজ করতো, হয়তো সে কিছুই কাজ যায় না, কিন্তু সে দেখালো ফটো মারে, দেখুন আমি এখানে কাজ করতাম, আমি হাঁড়ি বাসন, হয়তো সে হাঁড়ি বাসন ধুতো, কিন্তু সে একটু রান্না ফান্নার জন্য একটা সেলফি ভিডিও করে দিয়েছে, দেখালো, তুমি বলে বাহ, এ তো বিশাল কিছু জানে, তাকে তুমি নিলে। মানে স্টাফটা তুমি একটা বাজে কোয়ালিটি নিলে, অটোমেটিক তার প্রভাব তোমার উপর পড়বে। সেকেন্ড, তোমাকে যারা বোকা বানাবে সেটা হচ্ছে সাপ্লায়ার। ওকে, যার মাটনের ব্যবসা আছে, তুমি তার কাছে গেলে যে আমি মাটন দেবো, সে বলে হ্যাঁ আমি ভালো মাটন দেবো, দেখুন আমার ইয়াতে নাম আছে। সে তোমাকে মাটনটা যখন দেবে, তার কাস্টমারকে যেই মাটনটা দেয় সেটা তোমাকে দেবে না, কারণ সেখানে তার থেকে রেট নিচ্ছে 820 টাকা 30 টাকা, প্রপার মাটনের যা রেট আছে। তোমাকে বলে আমি 700 টাকা রেটে মাল দেবো, সে দিতে পারবে না, কিন্তু সে বলে আমি দিয়ে দেবো। কী করে দেবে? সেই কয়টা ছাগল আনবে আলাদা করে তোমার জন্য, পাঁটি আনবো, গাই আনবে, সেগুলো কেটে তোমাকে ধরে দেবে। কাস্টমার তোমার খারাপ হবে, ওর হবে না, ও নিজের কাস্টমারকে দিচ্ছে না। চিকেনের ক্ষেত্রেও সেম, চিকেনের লেয়ার মুরগি হয়, পোলট্রি মুরগি হয়, কক মুরগি হয়। যেটা পোলট্রি মুরগি যেটা আমরা খাই, সেটা একটা আলাদা জিনিস। আর এটা হচ্ছে লেয়ার মুরগি, যেটা ভেবে নাও মার্কেটে 20-30 টাকা রেটে পাওয়া যায়। মানে একটা গোটা মুরগি 20 থেকে 30 টাকা রেটে তোমাকে দিয়ে দেবে, কারণ ওই মুরগিটা অ্যাকচুয়ালি ফার্ম থেকে বেরো হচ্ছে ফেলে দেওয়ার জন্য। যে 11 মাস ডিম দিয়ে দিয়েছে এই মুরগিটা, এবার এটাকে ফেলে দাও। এটা খাওয়ার জন্য তৈরি হয়নি, এটাকে মিটের জন্য প্রোডাকশন করা হয়, এটাকে প্রোডাকশন করা যায় ডিমের জন্য, এগের জন্য। কিন্তু সেই মুরগিটাকে ফার্মের লোকেরা বলে কেন ফেলে দেবো, চল বেঁচে দিই। সেই মুরগিগুলোই হোটেলওয়ালাদেরকে ধরিয়ে দেয়, বুঝলে? আর এগুলো খুব নাম করা রেস্টুরেন্টে ইউজ করে জিনিসগুলো। নাম করা রেস্টুরেন্ট ইউজ করে না, নাম করা রেস্টুরেন্ট ইউজ করে না, ছোটোখাটো রেস্টুরেন্টগুলো ইউজ করে, যাদের ইন্টেরিয়ারটা খুব ভালো, সব কিছু ভালো, কিন্তু খাবারের কোয়ালিটি কিছু না। এই লাইনে যেটা প্রথম ফোকাস রাখতে সেটা হচ্ছে কোয়ালিটি, খাবারের কোয়ালিটি, যেটার জন্য লোকে আসছে। সেই জিনিসটার প্রতি কারোর ফোকাস নেই, ফোকাস আছে পুরো ইন্টেরিয়ার ভালো হবে, বোর্ড ভালো হবে, সব কিছু ভালো হবে, খাবারের কোয়ালিটিতে ওখানে গিয়ে ওরা কনজুসি করে, অ্যাট দ্য এন্ড রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে কারণ। এই কোয়ালিটির থেকে মনে পড়লো যে এখন সব বিরিয়ানিতে, ম্যাক্সিমাম বিরিয়ানিতে
সব ফুড ব্লগাররা গিয়েও একটা ভিডিও করে যে বিরিয়ানির মধ্যে ঘি দিচ্ছে প্রচুর পরিমাণ হ্যাঁ হ্যাঁ হাঁড়ি খোলার পর। এটা তোমরা মেনটেন করো কি? এটা আগে করতাম, এটা হচ্ছে মার্কেটিং এর জন্য দেখানো, এটা আমিও করেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি নিয়ম নয়। উপর থেকে যে ঘিটা দেওয়া হয় না, এটা নিয়মই নয়। নিয়ম হচ্ছে ঘিটা নিচে থাকবে, আর সেটা থাকবে হোয়াইট ঘি, মোষের ঘি যেটা হয়, অনেক বা শ্রী এগুলো যেগুলো আছে দেয় আর কি, বা বাড়িতে মোষের ঘি বানিয়ে তুমি যদি করো, ওই ঘিটা তোমাকে স্বাদ দেবে। আর এই যে ঘিটা দেওয়ার, এটা পুরোটা মার্কেটিং এর জন্য, দেখানোর জন্য, এটা শুধু দেখানোর জন্য। এর দিয়ে বিরিয়ানির কোনো স্বাদ আসবে না, তখন ওটা ঘি ভাত হয়ে যাবে, ঘি রাইস। মানে বিরিয়ানির একটা অ্যারোমা থাকে, তো সেই অ্যারোমাটাকে ওই ঘিটা দেওয়ার কারণে সেই অ্যারোমাটা শেষ হয়ে যায়। ওকে, শুধু মার্কেটিং এর জন্য এত এত কেজি কেজি ঘি শুধু বিরিয়ানির উপর ছড়ানো হচ্ছে লোক দেখানোর জন্য, আর অনেকে না জেনে ছড়ায়। বিশেষ করে এই দিকটায় তোমার ব্যারাকপুর সাইডে একটু বেশি হচ্ছে। মানে ওটা অ্যাকচুয়ালি বিরিয়ানির অ্যারোমাটাকে ডাউন করে দেয়, বিরিয়ানির কোনো অ্যারোমা থাকে না তখন, তখন ঘিয়ের অ্যারোমা চলে আসে, ঘি রাইস হয়ে যায়, ঘি বিরিয়ানি হয়ে যায়, তখন বিরিয়ানি আর থাকলো না। ওকে, আচ্ছা তোমাকে একটা কোয়েশ্চেন করছি যে এখনকার দিনে খুব কটা বিরিয়ানির নাম বলছি, এগুলো খুব ভাইরাল। তোমার মতে তাদের মানে কি, মানে তাদের কোয়ালিটি ওয়াইজ ভাইরাল হচ্ছে না শুধু ফুড ব্লগার? যেরকম আমাদের হলো উজ্জ্বলদার বিরিয়ানি, ফুড ব্লগারের জন্য ভাইরাল। আমেরিকান দাদার বিরিয়ানি, ফুড ব্লগারের জন্য ভাইরাল। বাচ্চার বিরিয়ানি, ফুড ব্লগারের জন্য ভাইরাল। ওকে, মানে এগুলো সবই একই ধরনের বিরিয়ানি, মানে এরা ফুড ব্লগার না হলে এরা কিছু না। এরা নিজেরাও বলে, আমি কি বলবো, এরা নিজেরা বলে, সোশ্যাল মিডিয়া না থাকলে আমি হাবড়ার বুক এত বিরিয়ানি বিক্রি করতাম না। ওই আমেরিকান দাদা যাচ্ছে সেটা নিজেই বলে, তো ক্যামেরার সাথে সোশ্যাল মিডিয়ার জন্য আমি সবকিছু, ওকে যেখানে নিমন্ত্রণ করে সেখানেও গিয়ে বলা সোশ্যাল মিডিয়ার জন্য আমি এত কিছু, সোশ্যাল মিডিয়ার জন্যই। না, তোমার যদি আজকে ভালো ফুড ব্লগারদের সাথে চেনা পরিচিত থাকতো, তুমি যদি সারাদিন তাদের সাথে উঠাবসা করতে পারতে, তাহলে হয়তো তোমারও বিরিয়ানি সব জায়গায় ভাইরাল হয়ে যেতে পারতো। এটা মানে হ্যাঁ মানে এটা মানে তাহলে কি ফুড ব্লগারদের সাথে বন্ধুত্ব করা ভালো? যতটা ভালো ততটাই খারাপ। তুমি তো নিজে বিজনেসে কনসেন্ট্রেট করতে পারো। যদি তুমি ঘুরে বেড়া একটা ফুড ব্লগার নিয়ে, তুমি বিজনেসে কোথায় কনসেন্ট্রেট করতে পারবে? যেখানে রান্না হচ্ছে কিচেন, সেখানে সবসময় তোমাকে কনসেন্ট্রেট করতে হবে, সেখানে তোমাকে টাইম দিতে হবে, সাপ্লাইয়ের মালটা তুমি নিজে কিনবে। এবারে এই জায়গাগুলো তুমি যদি টাইম দাও, তুমি ফুড ব্লগারকে টাইম দিতে পারবে না। আর তুমি যদি এই জায়গাগুলোতে টাইম না দাও, তখন ফুড ব্লগারকে টাইম দিতে পারবে না, যেটা ওরা দিচ্ছে। ওকে, আচ্ছা তোমার ফ্র্যাঞ্চাইজি যদি কেউ নিতে চায় বা তোমার কাছে কি প্রাইম লোকেশন গুলো ম্যাটার করে? হ্যাঁ, কারণ অনেকে ফ্র্যাঞ্চাইজি দেয়, আমি দেখেছি যে তাদের কাছে প্রাইম লোকেশন ম্যাটার করে না, নর্মাল সেই এলাকাতে অন্য কোনো লোকেশন হলেও চলে যায়, ঠিক আছে, কিন্তু প্রাইম লোকেশন গুলো ম্যাটার। তোমাদের সোদপুরে এমবিএ চাওয়ালাটা খুলেছিল না? সোদপুরে এখন আছে, আমি জানি না, তখন দেখেছিলাম, তুমি হয়তো যাও না। এবার ওর যা চায়ের যা রেট, ওই রেটের চা আমার মনে হয় এইসব জায়গাতে বিক্রি হওয়া খুব টাফ, মানে প্রাইসও খুব। হ্যাঁ, আবার ওই এমবিএ চায়ওয়ালারই একটা আউটলেট আছে, ক্যাফে আছে তোমার আমাদের লেক টাউনে, ওটা আবার দারুণ চলে, কারণ ওখানে সেই ক্যাটাগরি কাস্টমার বেসটা আছে, যারা 80 টাকা 90 টাকা 100 টাকা দিয়ে চা খেতে পারে। বড় বড় মলগুলো যেগুলো আছে সেখানে চলবে, কাস্টমার বেসটা ডিপেন্ডেন্ট না। তোমার যখন তুমি 49 দিয়ে শুরু করেছিলে, আজকে তোমার বিরিয়ানির রেঞ্জ অনেকটাই হাই, তো সেখানে তোমারও মনে হয় না যে আমিও আবার সেম বিরিয়ানির দাম কমিয়ে আরো কাস্টমার বেসটাকে আরো বেশি করে নিয়ে আসি? না না, তখন কোয়ালিটি ছিল না, তখন ওটা জাস্ট যেটা মানে ওই সময় যে 49 চিকেন বিরিয়ানি শুরু করেছিলাম, তখন আমার বিরিয়ানির কস্টিং পড়তো জাস্ট একটা রাইস থাকতো, চিকেন থাকতো, আলু থাকতো, আর উপর থেকে একটা নর্মালি একটা সেন্ট আর কি, যেটা আর কি হাজি বিরিয়ানিতে পাওয়া যায়। তখন হাজি বিরিয়ানিগুলো রেট ছিল 70 টাকা, তা আমরা ওটা হিসাব করে দেখলাম ওটার কস্টিং পড়ছে 40 টাকা, ওরা বিক্রি করছে 70 টাকা, আমরা কস্টিং পড়ছে 40 টাকা, সেটা আমরা আইডিয়া লাগলাম যে আমরা 49 টাকায় বিক্রি করবো, প্লেটে 9 টাকা লাভ, কিন্তু সেল করতাম 700-800 প্লেট, ঠিক আছে। তখন জিনিসটা আসবে, কিন্তু ব্র্যান্ডিং জিনিসটা যখন ভাবলাম যে ব্র্যান্ড হতে হবে, বা তখন ভাবলাম যে এই জিনিসটা নিয়ে চলা যাবে না, তখন প্রাইস হাই হলে কোয়ালিটি মেনটেন করতে সুবিধা হবে জিনিসটা। মানে প্রাইস মুগলাই কুইজন খাবার, আমি বলছি বিরিয়ানি হচ্ছে মুগলাই কুইজন খাবার, মানে মুঘলরা খেত, রাজা মহারাজারা খেত। এবার তুমি আমাকে বলো, রাজা মহারাজারা যে খাবারটা খেত, সেটা কি একদম কম খরচার মধ্যে করা যায়? কখনোই করা যায় না, কারণ তারা তো আর ধুনচুন খাবার খেত না। তারা যে খাবারটা খেত তার মধ্যে কেশর থাকতো, যেটা পার গ্রাম 200 টাকা, 2 লাখ টাকা কিলো। আমরা তো ফুড কালার ইউজ করি, বাস্তব কথা বলছি, ইউজ করি, সব দোকানে ইউজ করে কেশর দিয়ে, সব বিরিয়ানিতে ফুড কালার ইউজ হয়। হ্যাঁ, কোনো দোকানদারই বলবে না যে আমি ফুড কালার ইউজ করি না, বাজে কথা, যদি বলে সে মিথ্যা কথা বলছে। ওকে, কিন্তু যেই ফুড কালারটা ইউজ হয় সেটা এফসিসিআই লাইসেন্স প্রাপ্ত, শরীরের পক্ষে ভালো, মানে শরীরের পক্ষে ভালো আমি বলবো না, মানে সেই লেভেলের ক্ষতি নয়,
ঠিক আছে, কিন্তু এক ধরনের ফুড কালার আছে যেগুলো অনেক ক্ষতিকর, যেমন ভাস্কো আছে, নর্মাল যেগুলো ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য ফুড কালার, ওই ফুড কালারগুলো 70-80 টাকার বিরিয়ানিতে খুব ইউজ হয়, যেটা নাকি মারাত্মক ক্ষতিকর, মানে ইন ফিউচার তোমার ক্যান্সার কনফার্ম। আজিনামোটো তো ইউজ হয় না? হ্যাঁ, ওগুলো খারাপ। আজিনামোটো ইউজ হচ্ছে যারা ওই পাঁঠা, ছাগল এগুলো নিয়ে আসে 600 টাকা 500 টাকা কিলো ধরে, নিয়ে এসে কেটে বিরিয়ানিতে বিক্রি করে, মাটন বলে, অ্যাকচুয়ালি মাটন থাকে না, ওই ছাগলই থাকে, ওইগুলোকে গলানোর জন্য আজিনামোটো ইউজ করে, ওই তুমি কোনো স্বাদ পাবে না, কিন্তু গলে যাবে। এখন ফুড ব্লগাররা দেখেন, মানে যারা ফুড ব্লগার হচ্ছে এরা অ্যাকচুয়ালি খাওয়ার সম্বন্ধে ম্যাক্সিমাম ব্লগার তো বোঝেই না। আমি অফ ক্যামেরাও কথা বলি ফুড ব্লগারদের সাথে, ওকে, ঠিক আছে, তাতে আমি তোমাদের ম্যাক্সিমাম ফুড ব্লগার তো খাওয়ার সম্বন্ধে বোঝেই না, কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারো, ফুড ব্লগার বলাটা ভুল, এরা খাওয়ার সম্বন্ধে ম্যাক্সিমাম ব্লগারই বোঝে না। তো এরা দেখি ব্লগিংও দেখায়, নিজেরা বলে মাংসটা খুলে গেল, হয়ে গেল, ওগুলো হচ্ছে তোমার মাংসটা নরম, ঠিক আছে, নরম পাঁঠির মাংস হয়, মানে যেই ছাগলগুলোর আর কি বাচ্চা হয়নি ওদের মাংস নরম হয়, কিন্তু তুমি কোনো স্বাদ পাবে না। আর যেগুলো গলে না সহজে সেগুলো আজিনামোটো দিয়ে গলিয়ে দেওয়া হয়, তাতে সে নরম হয়ে যায়, কিন্তু তুমি কোনো স্বাদ পাবে না, খাবে কোনো স্বাদ নেই, ঠিক যেরকম লেয়ার মুরগি তুমি খাবে কোনো স্বাদ পাবে না, ওরকম। মানে বড় ব্র্যান্ডের ক্ষেত্রেও সেম ফুড কালার বা আজিনামোটো সেম ইউজ হচ্ছে সবকিছু? না, বড় ব্র্যান্ডের মধ্যে যারা কোয়ালিটি দেয় তারা কেউই আজিনামোটো ইউজ করে। ফুড কালারটা? ফুড কালার ইউজ করে, ফুড কালার সবাই ইউজ করে, অনেকে ডাইরেক্ট ভিডিওতে বলে, দেখেছি আমি, দেখেছি ভিডিও, তারা ফুড কালার ইউজই করে না, বলে বাজে কথা। ফুড কালার ছাড়া বিরিয়ানি, কালার যদি ইউজ না করে তাকে কেশর দিয়ে বিরিয়ানি বানাতে হবে। হ্যাঁ, এবারে একটা 5 কিলোর হাঁড়িতে প্রায় 5 গ্রাম কেশর যাবে, 5 গ্রাম কেশরের দাম তোমার 1000 টাকা ধরে নাও, পাইকারি রেট বলছে, অরিজিনাল কেশর, অরিজিনাল কেশর, সেখান থেকে কালার বেরোবে, সেই কালার দিয়ে বিরিয়ানি তৈরি হবে। তো হাঁড়িতে তাকে 1000 টাকা দিতে হবে, এটা মুখের কথা না, এটা কোনো দোকানদারি দিলে ওই প্রপার কেশর দিয়ে যদি বিরিয়ানি বানায় তাহলে তাকে মাটন বিরিয়ানি বিক্রি করতে 500 টাকা, চিকেন বিরিয়ানি বিক্রি করতে তাকে 400 টাকা ধরুন, কালার ওই যে কালারটা আসছে এটা দিয়ে ওটা অনেক দামি হয়ে যাচ্ছে না। এখানে যেরকম আলু বিরিয়ানি আনলিমিটেড বলে 60 টাকা 70 টাকা আলু বিরিয়ানি, ওরকম কখনোই দিতে পারবে না। তোমাকে আমি একটা এই কথা ধরে বলছি যে একটা বিরিয়ানির ব্র্যান্ডের নাম বলছি, সেটা হলো বেহরুজ। বেহরুজ, যেটাকে আমরা রয়্যাল বিরিয়ানি বলে অনেকে চিনি, অনেক দাম, 450 টাকা প্রায়, একটা ছোট প্যাকেটে একটা ছোট বক্সে দেয় বিরিয়ানিটা, তার মধ্যে অনেক ড্রাই ফ্রুট ওরা ভরে দেয়। ওই বিরিয়ানিগুলো কি তাহলে পুরো প্রপার কেশর দিয়ে তৈরি? না, ওরা মার্কেটিং এ বেশি করে খরচা করে, ওই কারণে বিরিয়ানি রেটটা হাই করে, ওদের মার্কেটিং এর জন্য চলে যাচ্ছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। মানে আমরা দেখছি যে ওটা রয়্যাল ভাবে ওরা প্রেজেন্টেশন করছে, হ্যাঁ, মার্কেটিং এর ক্ষেত্রে খাওয়ার জন্য লাভাচ্ছি, বাট ওটাতে কোনো কিছুই এরকম ব্যাপার থাকে না। ওকে, যারা নতুন বিজনেস শুরু করতে চায়, সে বিরিয়ানি হোক বা অন্য যে কোনো ধরনের, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তাদের উদ্দেশ্যে বলবো যে আগে ওই লাইনটাতে ঢুকুক, কাজ করুক, কোনো লাইনে তুমি যদি কাজ মানে ঢুকো, ধরো এখন ফুড ব্লগাররা খুব চর্চা আছে, তো সবাই এখন প্রত্যেকের মনে একটা ইচ্ছা যে আমিও একটা রেস্টুরেন্ট করবো, আমি একটা দোকান করবো, এটা ইচ্ছে। কারণ একটা মানুষের মানে বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে সাইকোলজিটা হচ্ছে মেন। তোমাকে যদি কন্টিনিউ যদি শ্যামলী পরিবহন বা গ্রিন লাইনে যদি কন্টিনিউ তোমাকে যদি তুমি যদি যাতায়াত করো না, শিলিগুড়ি যেটা একদম সুন্দর সেট আপ নিয়ে ওরা যে বাসগুলো বের করেছে, কন্টিনিউ 10 বার তোমাকে যদি ওরা যদি ফ্রিতে নিয়ে যায় না, 11 বার তুমি টাকা দিয়ে নিয়ে যাও, কারণ ওই অভ্যাসটা আমার হয়ে গেছে, সেই সাইকোলজিটা। বিজনেসে ফুড ব্লগিং এর ক্ষেত্রে এই যে বারবার কোনো জিনিস তোমাকে যদি বারবার দেখানো হয় না কন্টিনিউ, যেটা সব বিরিয়ানি দোকানদাররা করছে, বারবার দেখাচ্ছে, তোমার মধ্যে একটা ইচ্ছে হবেই যে আমি একবার কি ট্রাই করি। কন্টিনিউ সাইকোলজি বলে কন্টিনিউ তুমি যদি 6 বার যদি কোনো জিনিস দেখে নাও, 7 বারের মাথায় তুমি তো যাবেই, মানে ইচ্ছে মানে একদম চরম লেভেলে চলে যাবে, আমি একবার ট্রাই করে দেখি। আমি নিজে বলছি, আমি এত বেশি ফুড ব্লগিং দেখতাম আগে, দাদা বৌদি, আমার ইচ্ছে হতো যে আমি কি দাদা বৌদি বিরিয়ানি খাই, অথচ আমার নিজের বিরিয়ানি দোকান আছে, কোনো মানেই হয় না, কিন্তু ইচ্ছেটা তৈরি করে দেবে, ওই ইচ্ছে দিয়ে আমিও খেতে চলে এসেছি, এরকম হয়। ওকে, মানে যারাই বিজনেস শুরু করুক তাদের আগে শিখতে হবে, কমসে কম 3 বছর সেই লাইনে শিখুক, নিজে কাজ করুক, যেই লাইনে সে কাজ, সে গাড়ির ব্যবসা হোক, ফুডের ব্যবসা হোক, যে কোনো সবজির ব্যবসা হোক, মাছের ব্যবসা হোক, পশুপালন হোক, কৃষিকাজ হোক, সে আগে শিখুক। তুমি এখন কন্টিনিউ যদি এখন পশুপালনে যদি ব্লগ দেখো, যেটা এখন হচ্ছে না, কিছু ব্লগার করে, তুমি কন্টিনিউ দেখো, তোমার হয়তো ইচ্ছা হবে আমিও একটা পশু পালন করি, কিন্তু তুমি যদি লাইনটা না জানো, তোমার দেখবে একটার পর একটা পশু মারা যাচ্ছে, তার কোন সিজনে কি রোগ আসতে পারে, কি খাওয়াতে হবে না খাওয়াতে হবে, এই ব্যাপারগুলো আছে, সেটা তুমি কন্টিনিউ তোমাকে ওখানে কাজ করতে হবে,
ট্রেনিং নিতে হবে। আমি যেন পোলট্রি মুরগির ট্রেনিং নিয়েছি, আমার সার্টিফিকেট আছে ওকে হরিণঘাটার ফার্ম থেকে 15 দিন থেকে। কারণ আমার শুরুতে ইচ্ছে ছিল যে মার্কেটের যা সিচুয়েশন, আমি যখন পড়াশোনা করছি যে ব্যবসা করব, চাকরি করে তো শুরুতে 9-10 হাজার টাকার বেশি দেয় না, ঠিক আছে। প্রথমে এইসব জিনিস ট্রাই করেছিলাম। মানে প্রথম থেকে মাইন্ডসেট ছিল যে হ্যাঁ বিজনেস, প্রথম থেকে মাইন্ডসেট বিজনেস। বিজনেসটা আর কিছু করব না, তাতে ফ্যামিলি সাপোর্ট করুন কি না করুন আমি বিজনেস করব। কারণ একটা টাইমে গিয়ে তোমাকে এখন কেউ সাপোর্ট করে না, একটা টাইমে তোমার জন্য অনেকে দাঁড়াবে যে আমি ছিলাম এই সেই, কিন্তু অ্যাকচুয়ালি কেউই ছিল না, তোমাকে নিজেই করতে হবে। ওকে, ভবিষ্যতে কি কোনোদিনও ব্যারাকপুরে ব্রাঞ্চ খোলার ইচ্ছা আছে? হ্যাঁ ইচ্ছে আছে, কেন না। আগে মানুষের চয়েস, এখানকার লোকের চয়েসটা বদলাক, তারপর চয়েস না বদলালে হবে না। এখানকার লোকের চয়েসটাই হচ্ছে টিটাগড়ের বিরিয়ানি। বিরিয়ানি বলতে টিটাগড়ের বিরিয়ানিটাই বুঝি। কলকাতার বিরিয়ানি এখানকার লোকের পছন্দ না, তুমি সেখানে মার্কেট পাবে না, খুব টাফ। যেমন হায়দ্রাবাদে গিয়ে আমি যদি কলকাতার বিরিয়ানি বিক্রি করি আলু দিয়ে, খাবে না, আলু ছুঁড়ে মারবে। কারণ আলুটা হচ্ছে চিপ খাবার। আলুর বিরিয়ানিতে থাকবে একটা মুগলাই কুইজেন খাবার, আর আলু থাকবে মানে মুগলাই কুইজেন যেটা খাওয়ার বিরিয়ানি, সেখানে সমস্ত রকম ভালো ভালো জিনিস যাবে। আলু বুখারা যাবে, ড্রাই ফ্রুট যাবে, কেশর যাবে, ভালো রঙিন রাইস যাবে, ঠিক আছে, মাটন যাবে। চিকেনের বিরিয়ানিটা আমাদের কলকাতায় চলে, চিকেন বিরিয়ানি অন্য জায়গাতে কেউ খাবেই না। বিরিয়ানি বলতে লোকে মাটনই বোঝে। মানে মেন স্বাদটা পাওয়া যায় না নাকি মাটনের? এই বিরিয়ানি যে স্বাদটা সেটা চিকেনকে কখনোই পায় না। পাখির মাংসের বিরিয়ানি হয় না, বিরিয়ানি হবে পশুর মাংস, মাটনের ভালো কোয়ালিটির মাটন, মোটা রেওয়াজি। ওকে, আচ্ছা অনেকে, তুমিও হয়তো ভিডিও দেখেছো বা আমরা অনেক সময় ভিডিও দেখি, অনেকের মটন ঝুরে ঝুরে পড়ে যায়, তারপরে রাইস নিয়ে খেলছে, ঠিক আছে। এইগুলো নিয়ে তোমার কোনো সময় চিন্তা ভাবনা আছে তোমার? এরা পুরোপুরি একটা মানে কি বলে, একটা খোরাক হয়ে গেছে মার্কেটে। ওকে, আর এই খোরাকটা বানিয়েছে ফুড ব্লগাররা। এরা এদেরকে অ্যাডভাইস দেয়, তুমি এইভাবে নাচাও, এইভাবে করো, ওইভাবে করো। বা এরা তো ফুড ব্লগারের কথা এইসব করে করে লাস্টে নিজে বোকা হয়ে যায়। মানে লোকেদের খিল্লি করে, পরিষ্কার কথা, যা তা বলে পেট পেছনে। আর ফুড ব্লগাররাও বলে। আমার যখন দোকান ছিল ফুটপাতে, তখন একজন ফুড ব্লগার বলছে যে কাকার বিরিয়ানি বলেছিল না, কাকার বিরিয়ানি খুব ফেমাস হয়েছিল। তো কাকার বিরিয়ানিটা দমদম থেকে উঠে গিয়ে বিরাটি থেকে উঠে গিয়ে এদিক ওদিক ঘুরছে, মানে আজকে এখানে কালকে ওখানে দোকান খুলছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কাকার বিরিয়ানিতে কি আছে? কিছুই তো নেই, খেতে তো ভালো। তোমরা ফুড ব্লগার হয়ে তুমি বিরিয়ানিটাকে কিভাবে প্রমোট করো? বলছে ওতে আমাদের ভিউজটা বেশি হয়। এদের মনে হয় ভিউজ বেশি হলে টাকা পয়সা বেশি আসে, এরকম কিছু একটা ব্যাপার হয়তো আছে, ঠিক আছে। তো ওই ভিউজের জন্য এরা এইসব করে বেড়ায়। আর এইসব দোকানদারকে খেপিয়ে দেয় যে তোমরা করো, আমরা আছি তো, সব হবে, তোমার মার্কেটিং হবে, এইভাবে। সেও নিরীহ মানুষ, সেও ভাবে হয়তো এরকমই হয়। অফ ক্যামেরা যাবে দেখবে লোকটা মাটন নিয়ে নাচানাচি করছে না, অন ক্যামেরা দেখবে মাটন নিয়ে নাচানাচি। লোকটা অফ ক্যামেরা দেখবে শান্তশিষ্ট ভদ্রলোক, অন ক্যামেরা তাকে নাচিয়ে ফাঁচিয়ে যা তা করে। না, এইটা রিসেন্ট একটা ঘটনা, সেটা হলো যে রাজুদার পরোটা খুব ফেমাস হয়েছিল। রাজুদাকে নিজের জায়গা চেঞ্জ করতে হয়েছে শুধু ফুড ব্লগারদের জন্য। শিয়ালদা স্টেশন চত্বরে এখন ওই সাইডটা যেখানে বসতো সেখানে বসে না রাজুদা। এগুলো একটা টাইম অব্দি চলে। নন্দিনী যেমন একটা টাইম অব্দি চললো, আরো কাকার বিরিয়ানি একটা টাইম অব্দি চললো, আরো তো অনেকগুলোই আছে। একান্ত আপন যে নাচানাচি করে, ও একটা টাইম অব্দি চললো। এদের ফুড ব্লগারদের বেনিফিট, এদের কিছু একটা বেনিফিট হয় না। তারপর অনেক সময় আমরা অনেক বিরিয়ানিতে দেখেছি বড় বড় মটনের পিস ইউজ করে, 1.5 কেজি 1 কেজি হয়। কখনো মাটনের পিস যত ছোট হবে তত মশলাটার মধ্যে ভালো ঢুকবে, ওটা বয়েল ভালো হবে। পিস যদি বড় হয়ে যায় মশলা ঠিকঠাক ঢুকবে না, বয়েল ঠিকঠাক হবে না, ভেতরে সেদ্ধ হবে না, হাজার চেষ্টা করেও ঠিকঠাক হবে না। পিসটা মাটনের এটা 170 গ্রাম 80 গ্রাম 200 গ্রামের মধ্যে থাকলেই ঠিক আছে। কোয়ালিটির জিনিসটা 125-30 গ্রাম বা 150 গ্রাম হলে তো খুবই ভালো, ওটা ঠিকঠাক মশলাপাতি ঢোকে। তাছাড়া জিনিসটা বেশি হলে মাঝে একটা দোকান খুলেছে চিলিস বিরিয়ানি না কি, এরকম রেড চিলি না কি জানি না, তোমাদের ব্যারাকপুরে চিলিস বিরিয়ানি বলে 300 গ্রামের মাটন দিয়ে লিখে দিয়েছিল বোর্ডটায় যে 300 গ্রাম মাটন। ব্লগাররা ব্লগ করছে, এবার তাহলে দাদা বৌদির দিন শেষ, দিবাপির দিন শেষ, কারণ ও 300 দিচ্ছে। তো 300 গ্রামের মাটনে তো মশলাই ঠিকঠাক ঢুকবে, লোকে তো খাবে, ছিঁড়তে পারবে না ঠিকঠাক, কাঁচা থেকে যাবে। তো এই তুমি যে ভিডিওগুলোর কথা বলছো, তুমি কোনো সময় দেখা গেলো তোমারই ভিডিও দেখছো, সেই ভিডিওতে দেখা গেলো তোমারই ভিডিওর খারাপ কিছু বলছে, তখন তোমার মনে কোনো সময় খারাপ লাগে না যে আমি এত কষ্ট করে জিনিসটাকে বানাচ্ছি, জিনিসটাকে হচ্ছে, ওরা গিয়ে কিছু ভিউজের জন্য খারাপ বলে দিচ্ছে? না, শেষ কথা তোমার মানুষ বলে, পাবলিক শেষ কথা বলে। তোমারটা ভালো হলে ভালো চলবে, শেষ কথা তোমাকে মানুষই বলবে, ওগুলো কোনো ম্যাটার। মানে নেগেটিভিটি তোমাকে কোনোভাবে ইমপ্যাক্ট, তুমি যদি খারাপ জিনিসটাকে যদি বেশি করে প্রমোট করো, তারপরে তুমি ভাববে যে তোমারটা চলবে, এটা ভুল ধারণা।
মার্কেটিং ভালো, কিন্তু খারাপ জিনিস বিক্রি করে তুমি যদি মার্কেটিং করো তার লংজিভিটি বেশি দিন নয়। আর ভালো জিনিস যদি বিক্রি করো তার সাথে যদি মার্কেটিং করো তাহলে অবশ্যই তার ফলটাও ভালো পাবে। মার্কেটিং বন্ধ করলেও তার সেল একটু কমবে হয়তো, কিন্তু একদম শেষ হয়ে যাবে এরকম ব্যাপার না। আচ্ছা দাদা, তোমার এখন ওয়েস্ট বেঙ্গল জুড়ে টোটাল কটা ফ্র্যাঞ্চাইজি আছে, কোথায় কোথায় আছে আউটলেটগুলো? এখন ফ্র্যাঞ্চাইজি আছে বলতে ফ্র্যাঞ্চাইজি আছে 3টে, মানে 2টো আছে আর একটা হবে। ফ্র্যাঞ্চাইজি হচ্ছে বর্ধমান, রায়গঞ্জ আর মেদিনীপুর ওপেনিং হবে। আর নিজস্ব যেটা নাগের বাজার আর কেষ্টপুর। নাগের বাজার আর কেষ্টপুর ওগুলো ফ্র্যাঞ্চাইজি না, ওগুলো তোমার নিজস্ব রয়েছে। ওকে, এই যে ফ্র্যাঞ্চাইজির কথা বললে, এখন দেখা যায় কি যে কোনো একটা বিরিয়ানির ব্র্যান্ড অনেক বড় হয়েছে, সেখান থেকে তার নামের আরো 4-5টা দোকান খুলে গেছে, আমরা দেখেছি এটা অনেক জায়গায়। তাই এগুলো যখন হয় তখন কি মেন ব্রাঞ্চটাতে এফেক্ট তো পড়ে নিশ্চয়ই বিরিয়ানির ক্ষেত্রে, বা তার একটা ব্যাড রেকর্ড কি তৈরি হয়? আমার যেরকম নাগের বাজারে কোনো ব্যাড রেকর্ড নেই, ঠিক আছে। বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোতে এরা মানে এদের সাথে চোর পুলিশের খেলা এরকম একটা হয়, কিছু কিছু দোকানদার করে, অলরেডি করছে একটা দোকান। যেরকম হাজির ক্ষেত্রেও আমরা দেখেছিলাম কিন্তু, যে হাজি ব্যারাকপুরে 4টে দোকান, না আমি বলছি আমাদের সার্কাস এভিনিউতে একটা দোকান আছে হাজি সাহাব বলে। ওই দোকানটা আমার মনে 30-35 বছর পুরনো হবে, তারও বেশি হতে পারে, আমার ঠিক জানা নেই। ওর দোকানের খাবারের কোয়ালিটি খুবই ভালো, ঠিক আছে। কলকাতার মধ্যে সেই সময় 30 বছর আগে খুবই ভালো বিরিয়ানি বিক্রি করতো, বা বাকি সব খাবার মোগলাই কুইজিন খাওয়া। তো ওটা একটা ব্র্যান্ড বলতে পারো। ব্র্যান্ড মানে হচ্ছে, ব্র্যান্ড মানুষ কখনো যখন মানুষের ট্রাস্টটা সে অর্জন করে, বিশ্বাসটা অর্জন করে, তখন সে ব্র্যান্ড হয়। তো ও একটা আলাদা মার্কেট একটা জায়গা পেল হাজি সাহেব। তো বিহার থেকে কিছু লোকজন আছে যারা কলকাতায় এখনো ব্যবসা করছে হাজি নামে। তাদের চিন্তা ভাবনা কি হয় যে আমরা তো এরকম একটা দোকান খুলবো, কি নাম দেওয়া যায়। তখন তার সেই সময় পুরোনো যে হাজি সাহেবের কপি দিয়ে হাজি নাম দিয়ে একটা দোকান খুলে, আমাদের নাগের বাইরেও খুলেছিল। তো লোকে মানুষ চিন্তা ভাবনা যে হয়তো ওই হাজিরই ব্রাঞ্চ বা ওই হাজিরই ফ্র্যাঞ্চাইজি, আসলে এরকম কিছু না। সে এবার ধুনচুন কোয়ালিটিতে বিক্রি করছে, তারও চলে যাচ্ছে। তারপরে মার্কেটে আরসালানের নাম যখন হলো, তার নামে কপি করে অনেকে দোকান খুললো, আরসালান বিরিয়ানি, নিউ আরসালান, হাজি আরসালান, সুপারস্টার আরসালান, অনেক। আরেকটা হচ্ছে তোমার দাদা বৌদি যখন নাম কামালো, দাদা বৌদির নামে দোকান খুলে দিয়েছে অনেকে কলকাতার বুকে। নিউ দাদা বৌদি, এই মেদিনীপুরে একটা দাদা বৌদি বলে একটা দোকান আছে। আমি তো বাস্তব কথা বলছি, মেদিনীপুরে একটা দাদা বৌদি বলে একটা দোকান আছে, ওর হেভি বেচা কেনা। মানে তোমাদের ব্যারাকপুর দাদা বৌদি যা বিক্রি করে ও তাই বিক্রি করে, এত সেল, ঠিক আছে। সেম কোয়ালিটি না, চালু বিরিয়ানি, ওর হেভি সেল। তো ওখানে আমি 3 বছর ধরে দোকান খুঁজছিলাম, লাস্টে পাওয়া গেছে। ওটা 1 মাস পরে ওপেনিং হবে, ওটাও ফ্র্যাঞ্চাইজি আউটলেট। তো ওই যে দোকানে যে এত সেল, আমাকে একটা ফুড ব্লগার, ওর ফুড ব্লগিং চ্যানেলটার নাম হচ্ছে খাই ব্লগ, এরকমই কিছু, খড়গপুরের ছেলে। ও এসে আমার নাগের দোকানে ভিডিও করে, ব্লগ করে। তো আমাকে বলছে মেদিনীপুরে দাদা বৌদির ফ্র্যাঞ্চাইজি আছে জানো। বলছি কি বল? বলছে হ্যাঁ, 50 লাখ টাকা নিয়েছে ফ্র্যাঞ্চাইজির জন্য। আমি তো কনফিউজ, যে হতে পারে। আমি তবু বলছি না এটা হতে পারে না, ওরা দাদা বৌদির ফ্র্যাঞ্চাইজি দেয় না। বলছে না দাদা বৌদির ফ্র্যাঞ্চাইজি তুমি জানো না। আমি ভাবছি ও এতটা মানে এফোর্ট দিয়ে বলছে কথাটা, ভাবছি হয়তো হতেও পারে। মেদিনীপুরের বুকে আরসালান বিরিয়ানি বলে দোকান আছে, দাদা বৌদি বিরিয়ানি বলে দোকান আছে, আমিনিয়া বলে বিরিয়ানির দোকান আছে, হায়দ্রাবাদি বলেও বিরিয়ানির দোকান আছে, সব কপি। হ্যাঁ, আর সবকটা হচ্ছে কপি। এদের যেটা চিন্তা ভাবনা ওখানকার মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মাথায়, যেগুলো সব ফ্র্যাঞ্চাইজি আউটলেট। ওই ফুড ব্লগারটা আমাকে বলে যে ওই খাই ফুড ব্লগার কি সৌভিক না কিছু নাম, ডানলপে এখন মনে থাকে, খড়গপুর আগে থাকতো। বলছে 50 লাখ টাকা নিচ্ছে জানো ফ্র্যাঞ্চাইজি মানে দেওয়ার জন্য। বলছি কি বলো? তখন দাদা বৌদিতে আমি তো ব্যারাকপুর আমার রিলেটিভ থাকতো, আমি তো আসতাম আগে, 2012 থেকে আসি। তখন দেখছি দাদা বৌদির ওই তখন ভাঙচুর হচ্ছে, সব ওই নতুন কনস্ট্রাকশন হচ্ছে। আমি ভাবলাম হয়তো টাকা পয়সা দরকার পড়েছে, হয়তো সন্দীপটা 50 লাখ টাকা নিয়ে হয়তো দিয়েও দিয়েছে। ঠিক আছে তুই ওইদিকে যা, আমি কি আর করি, আমার একটা ছাদ একটা ঢালাই হয়ে যাবে। সে আমি তখন ভাবলাম যে হয়তো হতেও পারে, কিন্তু যখন আমি ভেতরে ঢুকলাম পুরোটাই ফেক। কিন্তু ফেক নামে ও হেভি ব্যবসা করছে। তুমি নিজে কি ওখানে? হ্যাঁ, হেভি ব্যবসা। আমার নেক্সট ব্রাঞ্চ আমার ওখানেই ওপেনিং 1 মাস পর। এত ফেক এখন মার্কেটে ছড়িয়ে গেছে তার মানে, তাই? এই মালদাতে গেছি, মালদাতেও দাদা বৌদি, ফেক দাদা বৌদি, ওখানেও হেভি সেল। ওখানকার লোকেরাও ভাবছে এটা হয়তো ফ্র্যাঞ্চাইজি দাদা বৌদি। তার মানে এগুলো যখনই তো কোনো পুলিশ কেস বা যদি কোনো কিছু হয় তাহলে যখন তখন বন্ধ হয়ে যেতে পারে এগুলো। নাম চেঞ্জ করতে হবে, নামের মধ্যে ডিফারেন্স তৈরি করতে হবে, দাদাটা দাবা করে দিতে হবে।
ভি ঢুকে দিতে হবে মাঝে, এটা চেঞ্জ করে ওটা ভি করে দিতে হবে, দাবা করে দিতে হবে। কিন্তু এরা যা করার করে দিয়েছে, এরা অনেক কিছু করে নিয়েছে, ঠিক না? যা কামানোর কামিয়ে দিয়েছে। এবার দোকান বন্ধ করে যাচ্ছে। এরা তো এখানকার লোক না, তো বিহার থেকে সেখানে ব্যবসা করছে, টাকা কামিয়ে চলে যাচ্ছে। ওকে, আচ্ছা তোমার ইন ফিউচারে তোমার আক্রমস বিরিয়ানিকে কতটা বড় করে দেখছো? মানে আফটার 5 ইয়ার্স তুমি নিজের আক্রমস বিরিয়ানিকে কোথায় দেখছো? আমার যেটা আপাতত যেটা টার্গেট আছে, যে মেট্রো সিটি যেগুলো আছে, Tier 1 যে সিটিগুলো আছে, সেইগুলোতে নিজের আউটলেট খোলার প্ল্যান আছে। কোনো ইনভেস্টার নিয়ে খুললাম বা কারোর সাথে পার্টনারশিপে খুললাম, সেগুলোতে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার টার্গেট নেই। Tier 2 Tier 3 সেগুলো যেগুলো সিটি আছে, সেগুলোতে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার চিন্তা ভাবনা আছে, ওগুলোই করছি। কারণ Tier 1 সিটিগুলো যেগুলো আছে, সেগুলো যারা ফ্র্যাঞ্চাইজি নেবে তারা চালাতে পারবে না, কারণ কম্পিটিশন প্রচুর। আমার নাগের বাইরের দোকানে, আমার যেখানে নাগের বাইরে যেখানে বাড়ি, সেখানে আমি যখন জোম্যাটো খুলি, মানে যেটা কাস্টমারদের জন্য যে জোম্যাটো আছে, ওখানে দেখায় যে 2159খানা দোকান আপনার জন্য খাবার অর্ডার করতে রেডি আছে, আপনি অর্ডার করুন। 2159খানা, মানে 12 কিলোমিটার রেডিয়ান্সের মধ্যে। এবার আইডিয়া লাগাও কম্পিটিশনটা কোন লেভেলে। যারা ফ্র্যাঞ্চাইজি নেবে তারা 2 দিন পর দোকানপাট বন্ধ করে দেবে, কারণ তারা তো টাকা লাগাচ্ছে ইনস্ট্যান্ট টাকা কামানোর জন্য। আর এই লাইনটা তো ইনস্ট্যান্ট টাকা কামানোর জন্য নয়, 3-4 বছর তোমাকে কন্টিনিউ কাস্টমার ধরতে হবে। আমারই এখন জোম্যাটোতে একটা বিরিয়ানির সাথে একটা বিরিয়ানি ফ্রি অফার চলছে, সেখানে আমার প্রফিট মার্জিন প্লেটে 5 টাকা, কিন্তু কাস্টমারটা হিউজ আছে, সেটা আমি ধরতে পারবো। এটা তো আমার যারা ফ্র্যাঞ্চাইজি তারা তো করবে, তারা তো প্লেটে 100 টাকা কামাবে, এরকম মেন্টালিটি। সেটাই, সেগুলো Tier 2 Tier 3 যে সিটিগুলো আছে, সেগুলোতে পারবে। এই 100 টাকা কামানোর কথাটা যে বললে না, অনেকের মুখে আমরা শোনা যে বিরিয়ানির বিজনেসে নাকি 50-50 লাভ। না না, ভুল। এটা কি সত্যি? ভুল। বিরিয়ানি বিজনেসে 50-50 লাভ আছে কোনগুলো? যেগুলো হাজি বিরিয়ানি, ওদের লাভ আছে। বাকি এইগুলো যেগুলো ব্র্যান্ডেড যারা আছে, এরা ওই লাভ করতে পারে। ওদের তাও ধরো একটা 200 টাকার বিরিয়ানি যে বানাচ্ছে, তার একটা কস্টিং খরচা কত তাও করতে পারে? 80% যা রেট আছে তার 200 টাকার 80% তার বানাতেই জিনিসটা চলে যাবে। 20% মার্জিন থাকবে। আর আমার মতো লোক থাকলে মার্জিন ফেলে দিচ্ছে। আমি এরকম মার্জিন, অনেক কম মার্জিনে ব্যবসা করি, আমি পার ডে মার্জিন কমাচ্ছি কাস্টমার বেস বাড়ানোর জন্য। প্রথমে কাস্টমারটা ধরতে হবে না, সবাইকে আমার বিরিয়ানি খাওয়াতে হবে, কারণ কম্পিটিশন প্রচুর। তো ওকে, নতুন দোকানদার আসছে, সে তো মার্কেট ধরে নেবে যদি সে কোয়ালিটি মেনটেন করে। এই মার্কেট ধরার ক্ষেত্রে তো সুইগি জোম্যাটো অনেকটাই হেল্প করেছে প্রতিটা দোকানদারকে। করেছে, এরা এখন হেল্প করছে, এখন ঠিক আছে, বাট আগামী দিনের জন্য খারাপ। কেমন? সুইগি জোম্যাটো কোম্পানি যারা প্রথমে যারা মার্কেটে যারা এসেছিল, যখন এরা এসেছিল তখন এরা 10% কমিশনে কাজ করতো, যে আপনি আমার সাথে কাজ করুন, আমি আপনাকে 20 লাখ টাকার মাসে সেল দেবো, আমি 10% দেবো। দোকানদার দেখলো যে ঠিকই আছে, 20 লাখ টাকার মাল দেবে, আমি যদি 10% একটু ডিসকাউন্ট মানে কমে যদি নেয়, ঠিক আছে, ব্যাপার না। কিন্তু আস্তে আস্তে এটা 30%-এ চলে গেছে। মানে নতুন দোকানদার কাছে এখন সুইগি জোম্যাটো টাইপ করে তোমাকে 30% কমিশন দিতে হবে। মানে যদি হিউজ পরিমাণ সেল না হয় তাহলে তার লস। হিউজ পরিমাণ কেন, মানে মেন প্রফিটটা ওরাই নিয়ে চলে যাচ্ছে, হিসেব মতো দেখতে হবে। তাহলে কেন সবাই সুইগি জোম্যাটোতে? উপায় নেই, কি করবে? মানুষের যারা কাস্টমার বেসটা আছে, ওদের যা কাস্টমার বেস ওরা ধরে নিয়েছে, তো ওরা মানুষকে কুড়ে করে দিয়েছে যে ওখান থেকে গিয়ে নেব। আমাদের মেট্রো সিটিগুলোতে বলছি, রেস্টুরেন্টে গিয়ে খাবার যে ব্যাপারটা আস্তে আস্তে চলে যাচ্ছে। লোকে এখন কি করছে, চিনার পার্ক বা নিউ টাউন সাইডে কোনো একটা 4-5 জন বন্ধু মিলে কোনো একটা হোটেল বুক করলো, সেখানে বসে সবাই আড্ডা ফাড্ডা মারছে, অনলাইনে খাবারটা আনলো, খেলো। ডাইনিং এর ব্যাপারটা আস্তে আস্তে মানে অনেক কমে গেছে। ডাইনিং এর ব্যাপারটা আবার জেলার দিকে আবার হেভি। জেলার দিকে লোকেদের একটা ভালো জামা কাপড় পরে গাড়ি নিয়ে চল, ওখানে খেয়ে আসবো, ফেক দাদা বৌদি বা ফেক আসলাম, ফেক আমিনিয়া, ওখানে গিয়ে খেয়ে আসবো, ওদের মধ্যে ব্যাপারটা। তারপর ফটো তুলবে, খাবারের দিয়ে স্ট্যাটাস দেবে। এখানকার লোকেদের এটা পুরনো হয়ে গেছে। আগে এটা ছিল, 10-15 বছর আগে এটা ছিল, এটা আস্তে আস্তে শেষ হচ্ছে। এখানে রেস্টুরেন্টগুলো চলছে শুধুমাত্র অকেশনের দিনগুলো। এবার যার নিজের প্রপার্টি আছে সে করে নিচ্ছে, যার রেন্টে আছে সে তো পাচ্ছে না। মানে বিজনেসের ক্ষেত্রে রেন্টটা খুব মারাত্মক। রেন্ট নিয়ে রেস্টুরেন্ট বিজনেস করতে কেউই লং টাইমে করতে হবে না। যারা আমার ফ্র্যাঞ্চাইজি তাদেরকেও বলি যে তুমি টাকা কামিয়ে ইনস্ট্যান্ট অন্য কোথাও ছোট হলেও একটা দোকান নাও, নিয়ে নিজে শুরু করো, কারণ রেন্ট দিয়ে তুমি বেশি দিন টানতে পারবে না। রেন্ট তো বাড়বে, পার ডে বাড়বে। 5 বছর এগিয়ে মারবে, 5 বছর পর তার মুড অন্যরকম হয়ে যাবে, সে রেন্টটা বাড়িয়ে দেবে। তুমি এবার কি করবে? তাই সময় থাকতে থাকতে ছোট হলেও একটা দোকান নাও। আর আগামী দিনে যা সময় আসছে, দোকান নিয়েও কোনো লাভ হবে না। যার নিজস্ব
ক্লাউড কিচেন টাইপের করে যদি মেট্রো সিটিতে যদি বিজনেস করে সেটা আরো বেশি ভালো। সেক্ষেত্রে এক্সট্রা কোনো খরচা নেই, যা হবে বাড়িতে অনলাইনে। কারণ অনলাইন কাস্টমার বেসটা বেড়ে গেছে। আগে আমরা জামা কাপড় কিনতাম মলে গিয়ে, এখন সেই জামা কাপড়টাই মলে একটা দোকান খোলা মানে তার মলের রেন্ট দিতে হবে, তার ইলেকট্রিকের একটা বিল আছে, এসি চলছে, স্টাফ, এত কিছু চলছে। সেই জিনিসটাই অনলাইনে তুমি অনেক কমে পড়ে, কারণ ও তো গোডাউনে আছে, গোডাউন থেকে তুলে দিয়ে দিচ্ছে, তাতে এতগুলো ফালতু খরচা হচ্ছে না। আর মানুষের তো ভালো জিনিস নিয়ে মতলব, সে কোথা থেকে আসছে সেই ব্যাপারটা নেই। এখনকার মানুষের যেটা মেট্রো সিটিতে লোকের টাইমেই নেই যে শপিং করতে যাবো, মোবাইল থেকে শপিং করে নেবো। আর স্মার্টফোন এখন সবাই ইউজ করতে শিখে গেছে, আগামী 10 বছর পর প্রতিটা মানুষ করবে, তো অনলাইনেরই মার্কেট থাকবে। আর যাদের দোকান আছে, যাদের দোকানে একটা অহংকার যে আমার তো অন দ্য রোড দোকান আছে, যেটা আমাদের ক্ষেত্রে হয়ে থাকে এই বিজনেসের ক্ষেত্রে, যারা এই বিজনেসের নামে দোকানদাররাই লুটে নেয় যে আমার দোকান আছে 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা, যেটা ভাড়া তো 10 থেকে 12,000 টাকা হওয়া উচিত। 10-12,000 টাকা দোকানের ভাড়াটা দিলে সেই যে দোকানদারি করছে সেও 2 টাকা কামাতে পারবে, আর সেও লং টাইমে একটা দোকানের ভাড়া পাবে। কিন্তু সেটা হচ্ছে না। দমদমের কথা বলছে, আমাদের দমদম রোডে দোকানের ভাড়া আর মারাত্মক। ওখানে ব্রোকাররা অ্যাকচুয়ালি কামিয়ে নেয়। দমদম হয়ে গেল, কেষ্টপুর গেল, চিনারপাড় গেল, সোদপুরে গেল, এইসব জায়গায় রেন্ট প্রচুর। লোকে আজকে দোকান নিচ্ছে, কালকে বন্ধ করছে, আরেকজন নিয়ে নিচ্ছে। সে বলছে তুই পারলি না আমি করে দেখাচ্ছি, সে বলছে তুই পারলি না আমি করে দেখাচ্ছি। আলটিমেটলি কেউই পারবে না। প্রপার্টি বাই করে যদি করে তাহলে হয়তো কেউ পারবে, রেন্ট নিয়ে কিছু করা যাবে না। এটা তো সবচেয়ে বড় সমস্যা এই রেস্টুরেন্ট লাইনে, কারণ এখানে রেন্ট দিতে হয়, প্লাস খাবারের ওয়েস্টেজ আছে। মানে বিরিয়ানি আমি কথা বলছি, বিরিয়ানি তুমি সেকেন্ড দিন চালাতে পারবে না, যেটা চিকেন মাটনটা বেঁচে গেল ওটা পরের দিন তুমি চালাতে পারবে, ঠিক আছে। কিন্তু বিরিয়ানির যে রাইস ওটা পরের দিন চালানো যায় না। আর যদি তুমি চালাও তাহলে তোমার কাস্টমার শেষ, কাস্টমার আর আসবে না। কারণ কাস্টমার বিরিয়ানি খেয়ে খেয়ে লোক অনেক বুঝে গেছে বিরিয়ানির সম্বন্ধে। তুমি তাকে বাসি বিরিয়ানি খাইয়ে তুমি মার্কেটে টিকে থাকতে হবে, তোমাকে ফেলে দিতে হবে। এবার তার মধ্যে একটা আলাদা খরচা আছে, সেই ওয়েস্টেজটা আছে, কারিগরের মাইনে আছে। এই লাইনে কারিগরের এখন প্রচুর মাইনে। আজ থেকে 20 বছর আগে হোটেল বলতে আমরা বুঝতাম ওই বড় বাজার, স্প্ল্যানেড চত্বর, রেস্টুরেন্ট বলতে স্প্ল্যানেড চত্বর, পার্কস্ট্রিট চত্বরে, এখন রেস্টুরেন্ট অদিতে গড়িতে। তা আগে কারিগরদের বেতন অনেক কম ছিল, খুব সহজে কারিগর পাওয়া যেত। এখন কারিগরদের হেভি ডিমান্ড। ও বলছে আমি 22,000 টাকা দিচ্ছি, ও বলছে 2,000 টাকা বেশি দিচ্ছে, আমার কাছে চলে যাচ্ছে। তার কাছে অপশন আছে, আজ এখানে ছাড়ছে কালকে ওখানে, কালকে মানে বেশি দিন বাড়িতে বসে থাকতে হবে। আগে এটা অনেকক্ষণ বাড়িতে বসে থাকতে হতো যে না একটা জায়গায় ছাড়া যাবে না, এই ব্যাপার একটু থেকে গেছে। তো রেস্টুরেন্ট চালানো প্রচুর টাফ। যারা ভাবছে খুব সহজ ফুড ব্লগিং দেখে, যদি সহজ হতো তাহলে ফুড ব্লগাররা রেস্টুরেন্ট ওনার হতো, কারণ তারা তো সব বুঝে গেছে। তারা মাটন বোঝে, তারা চিকেন বোঝে, তারা রাইস বোঝে, ঝরঝরে রাইস কোনটা, তারা তো খুলছে না। আর যারা খুলেছে তারা বন্ধ করে আবার ফুড ব্লগিং চলে এসছে, দেখে নাও নিজের চোখে। হচ্ছে ব্যাপার। একদম। ইন্ডিয়াতে একটা নতুন কনসেপ্ট খুলেছে লাস্ট 2-3 বছর ধরে, এই জিনিসটা হচ্ছে, সেটা হলো শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া। ইন্ডিয়াতে হচ্ছে, যেটা আমাদের বিদেশের একটা কনসেপ্ট, যেটা ইন্ডিয়াতে কপি করেছে। হ্যাঁ, অনেক বিজনেসম্যানরা আছে, অনেক ছোট ছোট বিজনেসও আছে যারা ওখানে গিয়ে পিচ করছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও কিছু মানুষ গেছিল ওখানে পিচ করার জন্য। এবার সেখানে গিয়ে পিচ করে কোনো যদি ইনভেস্টার তাকে ইনভেস্ট করছে, পুরো অল ইন্ডিয়াতে তার নাম একটা ছড়িয়ে যাচ্ছে, আলাদাই একটা অরা চলে আসছে। দেখা গেলো 10 টাকার যেখানে সেল হচ্ছে সেখানে 100 টাকার পরে এসে সেল হচ্ছে। সেক্ষেত্রে তোমারও কি কোনো সময় এই জিনিসগুলো আছে যে আমিও শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে যাবো, আমিও পিচ করবো? কেন এই জিনিসগুলো নেই কেন? শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে যেটা যাচ্ছে ওটা হচ্ছে নিজের ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য যাচ্ছে। যারা বড় প্ল্যাটফর্ম তারা দেখাচ্ছে যে এটা একটা বড় প্ল্যাটফর্ম, এখানে এত ভিউজ পাওয়া যায়, এত ইনভেস্টার তোমাকে পাবে, এই সেই কারণে চলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ওগুলোতে গিয়ে ওই অল্প টাইমের জন্য লাভ, তারপরে আবার নিজের জায়গাতেই চলে আসতো। WTF বলে একটা দোকানদার ছিল না, ছিল আমার ডায়মন্ড প্লাজার উল্টো দিকে দোকান ছিল, দোকানটা উঠে গেছে। ও সেখানে গিয়ে যদি ওটা শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া মানে ফার্স্ট সিজনে হয়তো গেছিল, যদি সেরকম যদি ব্যাপারটা যদি আসতো তাহলে ও এখনো মার্কেটে থাকতো। নাগেবের দোকান বন্ধ করে দিয়েছিল। খাবারের বিজনেসের ক্ষেত্রে কোয়ালিটিটাই মেন, আর কোনো কিছু মেন না। মার্কেটিং তুমি করতে পারো, কিন্তু মার্কেটিং প্লাস কোয়ালিটি দুটো ধরে রাখতে হবে। কোয়ালিটি নেই, শুধু মার্কেটিং, বেশি দিন টিকে থাকতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের পডকাস্টে এতক্ষণ টাইম দেওয়ার জন্য। আমরা একটা পডকাস্টে হয়তো পুরো জিনিসটাকে কভার করতে পারবো না, কারণ অনেক কথা বিজনেস রিলেটেড আরো অনেক কথা আছে যেগুলো আমাদের দর্শকরা শুনতে চায় বা অনেক কিছু জানতে চায়। আজকে তোমার মাধ্যমে যেগুলো জানলো তাদের কাছে অনেক কিছু সেগুলো মানে, কারণ অনেকে আছে যারা বিজনেস ছোট থেকে শুরু করতে চায়, তারাও এই জিনিসগুলো শুনে জেনে অনেক কিছু করতে পারবে, আগ্রহী আসবে। যারা অনেকে বলে বাঙালিরা বিজনেস করতে পারছে না, তারাও ভাববে যে বিজনেস করতে পারছে না, ভুল। বিজনেস করতে পারবে, কিন্তু বিজনেসে যে ফোকাস লাগে, যে সময় লাগে, যে টাইম লাগে, যে এফোর্ট লাগে, সেটা তো দিচ্ছে না, তাহলে কি করে হবে? একদম। বিজনেস যেই লসের দিকে যাচ্ছে, সে বিজনেস বন্ধ করে অন্য কিছু চলে যাবে।
বিজনেসে লস আসবে, খারাপ সময় আসবে। মহেন্দ্র সিং ধোনি যে পিকচারটা দেখেছো তো, মহেন্দ্র সিং ধোনি একটা টাইমে টিটির কাজ করতো, ওর কাছে চয়েস ছিল টিটির কাজ সরকারি কাজ না ক্রিকেট। ও পুরো এফোর্ট দিয়ে এটাকে ছেড়ে দিল, একটা রিস্ক নিল। ওই রিস্কটা নিতে হবে, রিস্ক না নিলে তুমি গেইন করতে পারবেই না, কোনো না। যত দোকানদার আছে যারা আজকে বড় বড় দোকান হয়েছে, ব্র্যান্ড হচ্ছে, দাদা বৌদি হোক, ডিওপি হোক, এদের স্ট্রাগল লাইফটা কোনো ফুড ব্লগার কভারই করে না। যেটা কতবার মানে আপ অ্যান্ড ডাউনস হয়েছে, এই জিনিসটা কেউ কভার করে না। একটা টাইমে গিয়ে ফ্লোটা অনেক উঁচুর দিকে যায়, বাট শুরুতে প্রচুর আপ অ্যান্ড ডাউন থাকে, প্রচুর। অনেকবার এদের এরকম সময় এসেছে যে দোকান বন্ধ হয়ে যাবে, কারিগরের জন্য হোক বা টাকা পয়সার জন্য হোক, এটা হয়েছে। প্রত্যেকের লাইফে এটা হয়। যারা বড় হয় তারা অনেক খেটে বড় হয়, ওই খাটনিটা কেউ দেখে না। সবাই থেকে বড় হয়েছে আমি কালকে খুলে আমি হয়ে যাবো, হবেই না, হতে পারে না। এত যদি সহজ হতো তাহলে সবাই বিজনেস করতো, চাকরির সংখ্যাটা বেশি হতো না, সবাই ব্যবসা করতো। আর সেটাই হচ্ছে, লোকে খুলছে দোকান কিন্তু পরে বন্ধ করে দিচ্ছে, ব্যবসা শুরু করছে বন্ধ করে দিচ্ছে। সহজ নয়, অনেক সময় দিতে হবে, একদম ধৈর্য তো প্রচুর রাখতে হয়। মানে যারা শুনছো তারাও জিনিসগুলো ভালো করে নাও, যাতে কোনো কিছু আজকে একটা শুরু করলে কালকে যেন হট করে বন্ধ করার মতন পরিস্থিতি নাও আসে, সেই জিনিসগুলো দেখা ভালো। আর কোনো কিছু যেটা তুমি শুরু করছো সেটা অন্ততপক্ষে শেখা উচিত তোমার মতে, আগে নলেজ রাখা উচিত, নলেজটা থাকাটা খুবই প্রয়োজন, নলেজ ঠকিয়ে দেবে লোক, তোমাকে যে কোনো মতো দোকান বন্ধ করে দিতে হবে। একদম। ওকে দাদা, আমরা পডকাস্টের পুরো লাস্ট পর্যায়ে চলে এসেছি। এবার তোমার সাথে আমরা একটা র্যাপিড ফায়ার খেলবো, যেখানে 5টা কোয়েশ্চেন থাকবে, তোমাকে ফটাফট করে 5টা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। ওকে, তো শুরু করছি আজকের আমাদের র্যাপিড ফায়ার। সবার প্রথমে আর্সেনাল, আক্রামস, ডিওপি, দাদা বৌদি, আউট অফ 10 কত করে দেবে এক একটা বিরিয়ানিকে? 10 on 10 পার্ক সার্কাস ব্রাঞ্চ আসলাম। আর্সেনাল, আক্রামস বিরিয়ানি? আমারটা কি দেবো, 7 দেবো, 7। দাদা বৌদি? দাদা বৌদির মাটন ভালো লাগে, বিরিয়ানি ভালো লাগে। মানে 10 এর মধ্যে কোনো মার্কস ওখানে? ওই মাটনের জন্য 5 দেবো। ডিওপি? তাহলে ডিওপিরও মাটন খুব ভালো। 5, সেম। ওকে, আচ্ছা, বিরিয়ানি না কাবাব? বিরিয়ানি। বিরিয়ানি, ওকে। কলকাতা স্টাইল বিরিয়ানি নাকি ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি? কলকাতা স্টাইল বিরিয়ানি, টিটাগড় স্টাইল বিরিয়ানি নয়। ওকে, বিজনেস না করলে কি করতে? বিজনেস না করলে বিজনেসই করতাম, ছোট করতাম। আমার যেটা মানে আমাদের যেটা বংশ পরম্পরায় যে ব্যবসা চলেছে, দুধের ব্যবসা, ওটা করতাম। বিজনেস ছাড়া অন্য কিছু ভাবা হয়? ওকে, বিরিয়ানিতে আলু নাকি উইদাউট বিরিয়ানি? বিরিয়ানিতে আলু নাকি বিরিয়ানি উইদাউট আলু? উইদাউট আলু। উইদাউট আলু বিরিয়ানি অনেক অনেক ভালো লাগে, খেতে অনেক টেস্টি হয়। ওকে, আলু দিলে বিরিয়ানির অ্যারোমাটা অনেকটা নষ্ট হয়ে যায়। ওকে, আচ্ছা, বিরিয়ানির শহর ব্যারাকপুরকে বলা হয়, এটাতে তুমি কি মানো? না, এর বাইরেও অনেক কিছু জগৎ আছে পড়ে। হ্যাঁ, বিরিয়ানি শহর তুমি বলতে পারো হায়দ্রাবাদ। নবাবরা থাকতো লখনৌতে আর হায়দ্রাবাদে, ওখানে তুমি প্রপার অথেন্টিক নবাবি খাবার পাবে, মুঘলাই কুইজিন পাবে। বাকি তুমি দেশের কোনো জায়গাতে অথেন্টিক পাবে না। ও তো ওয়াইলি শাহ কলকাতায় এসেছিল ব্রিটিশদের তাড়নাতে, তো এখানে এসে একটু শুরু হয়েছিল, সেও কলকাতা চত্বরে ওটা রয়েছে। তার বাইরে প্রপার মুঘলাই কুইজিন খাবার পাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা, আমাদের পডকাস্টে এতক্ষণ টাইম দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার আমাদের সাথে পডকাস্ট করে কেমন লাগলো? খুবই ভালো লাগলো, নেক্সট টাইম ডাকবে, আমি আসবো। কেন? একদম একদম দাদা, আমরা এরপরেও তোমাকে নিয়ে আরো পডকাস্ট করবো। আমার সাথে কথা বলে তোমাদের কেমন লাগে? একদম, আমাদেরও খুবই ভালো লেগেছে, আমরা অনেক কিছু জানতে পেরেছি। এর আগেও আমরা অনেক বড় বিরিয়ানি ব্র্যান্ডের সাথেও কথা বলেছিলাম, তাদেরও অনেক স্ট্রাগল লাইফ থেকে শুরু করে অনেক কিছু আমরা জানতে পেরেছিলাম, তোমারও অনেক কিছু জানতে পারলাম। এগুলো আমাদের ক্ষেত্রে অনেকটা বড় ইন্সপিরেশন দাঁড়ায়, যে আমরাও ভবিষ্যতে আমরাও যেটা করছি সেটাতেও আমরা যাতে আরো ভালো করে এগোতে পারি। এই জিনিসগুলো আমাদের কাছে খুব ম্যাটার করে। তো থ্যাংক ইউ সো মাচ দাদা, তোমার স্টোরিটা আমাদের সাথে শেয়ার করার জন্য, আমাদেরকে এত জিনিস বোঝানোর জন্য যে কিভাবে কি করতে হয়, কিভাবে লাইফে এগোতে হয়। তুমি যেরকমভাবে করছো আমরাও ভবিষ্যতে সেরকমভাবেই করতে চাই। তো বন্ধুরা, আজকের মতন পডকাস্ট আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। আর তোমরা অনেকে আমাদের ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের জন্য আরও আমরা নতুন নতুন ভিডিও আনতে সুবিধা হবে। আজকের মতন বাই বাই।